সো আজকে বেসিক্যালি আমরা ইউনিট 2 শুরু করব। প্রথম চ্যাপ্টারটা হইতেছে এনার্জেটিক্স। ওকে, আজকের চ্যাপ্টারটা বেসিক্যালি এনার্জেটিক্স। এনার্জেটিক্স কি বেসিক্যালি? আমরা যদি একটু ইন্ট্রোডাকশনটা বলি, ইটস বেসিক্যালি it talks about the measurement of energy. More specifically speaking, talks about thermal energy. তো একটা সাবস্টেন্সের ভিতরে কতটুকু কেমিক্যাল এনার্জি আছে কিংবা না আছে, সেটা কী কী ধরনের এনার্জি হয়ে থাকে, কতটুকু এনার্জি বেসিক্যালি ওই সিস্টেমটা কিংবা সাবস্টেন্সটা সারাউন্ডিংয়ের কাছ থেকে নিয়ে থাকে কিংবা কতটুকু দিয়ে থাকে, এসব জিনিসের মেজারমেন্টকে আমরা বেসিক্যালি এনথালপি কিংবা কী বলে এনার্জেটিক্সের মেইন অবজেক্টিভস করা হয় আর কি এই চ্যাপ্টারের মধ্যে। এখন প্রথমত আমরা আজকে দেখব এনথালপি লেভেল ডায়াগ্রামস বলতে কী বোঝায়। সো ফার্স্ট অফ অল আমাদের হাতে আছে এনথালপি জিনিসটা কি, ওইটা আগে বুঝতে হবে। আচ্ছা, একজন জয়েন করছে, 1 মিনিট। আরেকজন জয়েন করছে, ওয়েট। কাশিফ, ক্যান ইউ হিয়ার মি? ওকে, ওকে ফাইন। সো এনার্জেটিক্স, আজকে আমরা বেসিক্যালি এনার্জেটিক্স শুরু করব। আমি প্রথম থেকে আবার বলতেছি, অ্যান্ড বেসিক্যালি ইউনিট টুর প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস আজকে। Anyways, before we move on, before we start the core parts of energetics, আমাদের কিছু ইনফরমেশন রিক্যাপ দেওয়া লাগবে, যেগুলো অবশ্যই তোমরা কেমিস্ট্রির আইজিসিসিতে পড়েছিলা। For example, if I talk about enthalpy, it's a very popular word which basically means the total chemical energy inside a substance. Okay, যতটুকু হিট এনার্জি কিংবা হিট এনার্জি না, ওই কেমিক্যাল এনার্জিটাই তো ঘুরে ফিরে হিট এনার্জিতে কনভার্ট হবে, তাই না? সো যতটুকু কেমিক্যাল এনার্জি একটা সাবস্টেন্সের মধ্যে আছে, দ্য সাবস্টেন্স কুড বি অফ এনিথিং, ইট কুড বি আ রিয়াক্ট্যান্ট, ইট কুড বি আ প্রোডাক্ট, হোয়াট এভার দ্যাট ইজ, কিংবা হিট কন্টেন্ট, ওই কেমিক্যাল এনার্জি ঘুরে ফিরে হিট এনার্জিতে কনভার্ট হবে, এই জন্য এটাকে হিট কন্টেন্ট বলা হইতেছে। এই এতটুক মেজারমেন্টটাকে, মানে কতটুকু কেমিক্যাল এনার্জি আছে, এই মেজারমেন্টটাকে আমরা এনথালপি বলি, এবং এনথালপিটা জোলসে মাপা হয়ে থাকে। যখন কেমিক্যাল রিয়াকশনস হয়, তখন এই কেমিক্যাল এনার্জি থেকে অন্য এনার্জিতে, মানে অন্য টাইপ অফ এনার্জিতে কনভার্ট হয়। বললাম তো হিট কন্টেন্ট, মানে হিট এনার্জিতে বেসিক্যালি কেমিক্যাল এনার্জি থেকে কনভার্ট হয়ে থাকে। এই যে এনার্জি চেঞ্জটা হইতেছে, এই এনার্জি চেঞ্জ মাপাটাকে আমরা বেসিক্যালি এনথালপি চেঞ্জ বলে থাকি। এনথালপি চেঞ্জের সিম্পলস আশা করি তোমরা জানো, ইটস বেসিক্যালি ডেল এইচ। Del here means change, H means enthalpy, and the value of an enthalpy change can either be positive or negative. Positive বলতে আমরা কি বুঝাই? Endothermic, মানে অ্যাবজর্ভিং। এটা আইজিসিসিতে পড়েছো, এন্ডোথার্মিক কিংবা অ্যাবজর্ভিং, ঠিক আছে? এনার্জি অ্যাবজর্ভ করে সিস্টেম। আর নেগেটিভ মানে কিন্তু এক্সোথার্মিক, মানে উল্টাটা, এটা রিলিজ করে থাকে। এখন এখানে যদি আমরা একটু দেখি, এনথালপি লেভেল ডায়াগ্রামসগুলো কি, এগুলো দেখলে আমরা বুঝবো। ফর এক্সাম্পল, এক্সোথার্মিক রিয়াকশনস, দের আর টু টাইপস অফ রিয়াকশনস, অবভিয়াসলি একটু আগে তো বলেই ফেললাম পজিটিভ নেগেটিভ কী বোঝায়। সো দের আর টু টাইপস অফ রিয়াকশন, এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক। ঠিক আছে? সো হোয়াট ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন? ওয়েন প্রোডাক্টস হ্যাভ লেস এনার্জি দেন দ্য রিয়াক্টেন্টস। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, যখন প্রোডাক্টসের লেস এনার্জি থাকে রিয়াক্টেন্টে, তখন হিট এনার্জি ইজ গিভেন অফ। ঠিক আছে? রিয়াকশনের সময় হিট এনার্জি অ্যাবজর্বিংয়ের বদলে গিভেন অফ হয় টু দ্য সারাউন্ডিংস। কোথায় দেওয়া হয়? টু দ্য সারাউন্ডিংস দেওয়া হয়। এখন সিস্টেমটা কি? এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিং। ঠিক আছে? এখন সিস্টেমের মধ্যে কি কি থাকে? রিয়াক্ট্যান্টস থাকে, প্রোডাক্টস থাকে, ঠিক আছে? আর এই রিয়াক্টেন্টস প্রোডাক্টস মানে মিলেই তো ফুল রিয়াকশনটা তৈরি করে, তাই না? তাহলে আমরা এক কথায় বলতে পারি না, রিয়াকশনটাই হইতেছে সিস্টেম। আর সিস্টেমের বাইরে যতগুলো জিনিস আছে, ফর এক্সাম্পল হোয়াট এভার দ্য এনভায়রনমেন্ট ইজ, ওইটাকে আমরা সারাউন্ডিং বলে থাকি। এই সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে যে তোমার বেসিক্যালি এনার্জি আদান প্রদান হয়ে থাকে, এই আদান প্রদানের যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা কি আমরা এনথালপি
চেঞ্জ বলে থাকি। সো যদি রিলিজ হয় ওইটাকে আমরা মানে যদি রিলিজ হয় বেসিক্যালি, তাহলে ওই সিস্টেম কিংবা ওই রিয়াকশনটাকে আমরা বেসিক্যালি এক্সোথার্মিক সিস্টেম বা রিয়াকশন বলবো। আর যদি অ্যাবজর্ভ হয় তাহলে কি বলবো, এন্ডোথার্মিক বলবো। ঠিক আছে? তো যেহেতু হিট এনার্জি সারাউন্ডিংসে দেওয়া হয়ে থাকে, টেম্পারেচার অফ দ্য এনভায়রনমেন্ট উইল ইনক্রিজ, এবং এটা আমরা একটা থার্মোমিটারের মাধ্যমে মাপতে পারি। তার মানে কি, ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার আমরা যদি মাপি, তাহলে কে বেশি বড় হবে? T2 বড় হবে, তাই না? T1 এর চেয়ে। এটা একটা মেজারমেন্ট ফ্যাক্টর ইন আ ওয়ে, or visually you can basically analyze and check whether the temperature of the environment increased or not physically by using a thermometer. আচ্ছা, এতে করে কি হয়, যেহেতু হিট এনার্জি সারাউন্ডিংসে মানে কনভার্ট মানে চলে যাচ্ছে কিংবা গিভেন অফ হইতেছে, এতে করে কার এনার্জি ডিক্রিজ করতেছে? ওভারঅল সিস্টেমের এনার্জি বেসিক্যালি ডিক্রিজ করতেছে। এবং সবসময় মনে রাখবা, ডেল এইচটা যেহেতু বেসিক্যালি তোমার রিয়াকশনের এনথালপি মেজার করে থাকে, সো পুরো সিস্টেমের এনার্জি যদি ডিক্রিজ করে, তার মানে কি, ডেল এইচের ভ্যালু কী হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? নেগেটিভ বলে ওরা বলতেছে আর কি, তোমার সাইনটা নেগেটিভ হবে, মানে কি এক্সোথার্মিক। ব্যাপারটা বলছে কি, বলছে ড্যালেজ কিন্তু সারাউন্ডিংয়ে কতটুকু হিট এনার্জি নিছে কিংবা কতটুকু এনার্জি সারাউন্ডিং নিছে কিংবা দিছে, ওইটা মেজার করে না। সিস্টেম থেকে কতটুকু এনার্জি দেওয়া হয়েছে কিংবা সিস্টেম কতটুকু এনার্জি সারাউন্ডিং থেকে নিছে, ওইটা মেজার করে থাকে। সো যদি দিয়ে থাকে, তার মানে কি এনথালপি মানে কি, এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজ, তার ডেলেজের ভ্যালু কী হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? এই হলো কথা। তারপরে আসো, তোমার আমি যদি বলি, exothermic reactions are thermodynamically possible because enthalpy of the reactants is higher than that of the reactants. এখন thermodynamically possible বলতে কি বোঝায়? এটা বোঝাইতেছে দ্যাট ইটস কি বলে, থার্মোডাইনামিক্যালি পসিবল ওরা বলতেছে স্টেবিলিটির ব্যাপারে বলতেছে আর কি। তারা বলতেছে যেহেতু রিয়াক্টেন্টের এনথালপি মানে রিয়াক্টেন্টের এনার্জি, সবসময় একটা জিনিস মনে রাখবা বিফোর আই মুভ অন, if energy of the reactant or product is high, then it is unstable. আর আবার যদি আমি সেম জিনিসটাই একটু লিখি, ফর এক্সাম্পল, if the energy of the reactant is low, then it is stable. তার মানে কি? তার মানে হইতেছে, আমাকে যদি স্টেবিলিটি রিচ করতে হয়, একটা মানে কোনো জিনিসের যদি এনার্জি বেশি থাকে, সে আনস্টেবল, তাই না? সো আনস্টেবল থেকে স্টেবল স্টেটে যাওয়ার জন্য তাকে কি করতে হবে? এনার্জি লুজ করতে হবে, তাই না? এই যে এনার্জি লুজ করতেছে, এই জিনিসটাকেই আমরা বেসিক্যালি কি বলতেছি? থার্মোডাইনামিক্যালি ফিজিবল রিয়াকশন বলতেছি। সে যদি আগে থেকেই স্টেবল থাকতো, আই রিপিট, তার যদি এনার্জি আগে থেকেই কম থাকতো, রিয়াক্টেন্ট বলো কিংবা প্রোডাক্ট বলো, আচ্ছা মনে করো রিয়াক্টেন্ট হইলে বেটার হয়, যদি রিয়াক্টেন্টের এনার্জি আগে থেকেই কম থাকতো, তখন ইট উড হ্যাভ বিন অলরেডি ইন আ স্টেবল স্টেট, যার ফলে সে আবার কেন ভাই এনার্জি নিয়ে আনস্টেবল স্টেটে যাবে? হুম, তাই না? তখন আমরা বলবো ইট উইল বি বাট থার্মোডাইনামিক্যালি নট ফিজিবল। ঠিক আছে? এই ব্যাপারটা, আচ্ছা, প্রথমত হইতেছে আমি যেটা বলতেছিলাম, যত বেশি এনার্জি হবে রিয়াক্টেন্টে, আচ্ছা আমি রিয়াক্টেন্টের এনার্জি কিংবা প্রোডাক্টের এনার্জি যেটাই হোক না কেন, যার এনার্জি বেশি থাকবে, হি অর শি ইজ আনস্টেবল। এখন আমরা জানি কোনো জিনিস আনস্টেবল স্টেটে থাকে না, সে সবসময় চায় স্টেবিলিটি রিচ করতে, তাই না? সো সে যেহেতু অলরেডি আনস্টেবল, তার জন্য সে সবসময় চাইবে স্টেবিলিটি মানে স্টেবল স্টেটে রিচ করার জন্য। ঠিক আছে? এই জন্য হোয়াট এভার রিয়াকশন, ওই রিয়াকশনটা কিন্তু থার্মোডাইনামিক্যালি ফিজিবল, মানে রিয়াকশনটা হবে আর কি, ওরা বলতেছে। ব্যাপারটা বুঝছো কি বলছি? আর যদি আগে থেকেই ওই রিয়াক্টেন্ট কিংবা প্রোডাক্টের এনার্জি কম থাকে, মানে এনথালপি যদি কম থাকে, এনার্জি বলতে ওরা এনথালপি বলতেছে, হোয়াট এভার, এনথালপি বলো এনার্জি বলবো একই কথা, যদি এনথালপি কিংবা এনার্জি কম থাকে ওই রিয়াক্টেন্টের,
তাহলে তো সে অলরেডি স্টেবল স্টেটে আছে, তো সে কি আবার মানে এনার্জি গেইন করবে কেন, লাইক সে এনার্জি গেইন করে আবার কেন আনস্টেবল স্টেটে যাবে, তাই না? তখন আমরা বলবো ওই রিয়াকশনটা হবে না, কিংবা থার্মোডাইনামিকলি নট ফিজিবল। ফিজিবল বলতে আর কি, নট হ্যাপেনিং, মানে কি বলে, ওয়েদার অর নট ইট উইল হ্যাপেন অর নট, ঠিক আছে? ফিজিবলের অর্থ মানে কি, ওয়েদার অর নট ইট উইল হ্যাপেন, ঠিক আছে? কি বলছি, ফিজিবলের অর্থ। তো এই জিনিসটা মনে রাখবো, যদি আনস্টেবল স্টেটে থাকে, মানে ইফ দ্য এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ হাই, যেমন এখানে দেখো অলরেডি আমরা যে এক্সোথার্মিক রিয়াকশনের কথা বলতেছি, এখানে কিন্তু রিয়াক্ট্যান্টের এনথালপি প্রোডাক্টের এনথালপির চেয়ে বেশি। তার মানে কি, it is in a favorable position, okay, it is in a favorable position to go through the reaction, যাতে করে সে কী করতে পারে, সে অলরেডি যেহেতু একটা আনস্টেবল স্টেটে আছে, হি ইজ ইন আ ফেভারেবল পজিশন টু গো থ্রু দ্য রিয়াকশন অ্যান্ড প্রডিউস দ্য প্রোডাক্টস বাই রিলিজিং দ্য এনার্জি ইন দ্য প্রসেস, ঠিক আছে? কি বলছি, এই যে রিয়াকশনটা হইতেছে, আমরা একটা মানে কি বলে, একটা ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে থাকি, দ্য রিয়াকশন ইজ থার্মোডাইনামিক্যালি ফিজিবল। থার্মোডাইনামিক্যালি ওরা কেন বলতেছে, কারণ থার্মোডাইনামিক মানে কি, এখানে থার্মাল এনার্জি রিলেটেড, ঠিক আছে? সো থার্মোডাইনামিক্যালি ফিজিবলের অর্থ হইতেছে এনার্জি চেঞ্জের মাধ্যমে রিয়াকশনটা হবে, কিংবা রিয়াকশনটা ফেভারেবল, ঠিক আছে? কি বলছি রাফসান? ওকে, এই হলো কথা। সো this is what is happen, এই যে because the enthalpy of the reactant is higher than that of the product, but এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে, however if the rate is too slow the reaction may not occur, in this case the reaction is kinetically controlled। এখন রেট অফ রিয়াকশন কিসের উপর ডিপেন্ড করে, মলিকিউলসের কিনেটিক এনার্জির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এখন কিনেটিক এনার্জি আর থার্মোডাইনামিক ফিজিবিলিটি কিন্তু সমান না, মনে রাখবা সবাই। দেখা গেল রিয়াক্টেন্ট মলিকিউলসগুলোর কিনেটিক এনার্জি এতই কম যে তারা এত বেশিভাবে কি করতে পারতেছে না, লাইক দে ক্যান কোলাইড ফ্রিকুয়েন্টলি। সো যেহেতু তারা এত বেশি মানে ভালোভাবে কোলাইড করতে পারতেছে না, দ্য রেট অফ দ্য রিয়াকশন বিকামস টু স্লো, এবং মাঝে মাঝে এতই স্লো হয় যে বলতে পারো ইন আ সেন্স রিয়াকশন হয়ই না, ঠিক আছে? তার মানে কি, ইভেন ইফ দ্য রিয়াকশন ইজ ফেভারেবল, মানে এই পজিশন রিয়াক্ট্যান্ট হাই এনার্জি সব কিছু যে বললাম, তাই না, যে ফেভারেবল পজিশন থাকা সত্ত্বেও কোনো সময় কি রিয়াকশন না হইতে পারে, জাস্ট বিকজ দ্য মলিকিউলস ডোন্ট হ্যাভ দ্য অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ কিনেটিক এনার্জি টু কোলাইড ফ্রিকুয়েন্টলি অ্যান্ড হোয়াট প্রসিড উইথ দ্য রিয়াকশন, ঠিক আছে? ব্যাপারটা কি বলছি? সো মাঝে মাঝে আবার এই জিনিসটা বলছে যে রেটটা কোনো সময় এত বেশি স্লো থাকে যে রিয়াকশনই বলতে হয় না বলতে গেলে, ঠিক আছে? তো সবসময় মনে রাখবা, ইন দিস কেস দ্য রিয়াকশন ইজ কিনেটিক্যালি কন্ট্রোল, মানে এই কেস হইলে আমরা বলবো কিনেটিক্যালি কন্ট্রোল, মানে ইভেন তো ইটস থার্মোডাইনামিক্যালি পসিবল, বাট ইট ইজ নট হ্যাপেনিং, ওয়াই? বিকজ ইট ইজ কিনেটিক্যালি কন্ট্রোল। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে দ্যাট কিনেটিক্যালি ফেভারেবল কিন্তু কেন রিয়াকশন হইতেছে না, এই রিজন দিয়ে দিবা, ঠিক আছে? কি বলছি, তারপরে আসো এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক উল্টা, যা এক্সপ্লেন করছি ঠিক উল্টা। তার মানে কি, when the products have more energy than the reactants, ঠিক আছে? এবার প্রোডাক্টের বেশি এনার্জি রিয়াক্ট্যান্টসের, হিট এনার্জি কি হয় উল্টা, এখন হিট এনার্জি ইজ অ্যাবজর্বড বাই দ্য রিয়াকশন ফ্রম দ্য সারাউন্ডিং। তার মানে কি, রিয়াক্ট্যান্টের যেহেতু এনার্জি এখন কম, ঠিক আছে, রিয়াক্ট্যান্টের যেহেতু এখন এনার্জি যেহেতু কম, সো সে কি হবে, প্রোডাক্টে বানানোর জন্য, মানে এই যে এই আনস্টেবল জিনিসটা মানে কি বলে, এই প্রোডাক্টটা বানানোর জন্য কি করতে হবে, তার তো এনার্জি লাগবে, তাই না? তার তো এনার্জি কম আছে, সে এখন কি করবে, সে এখন এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তো অ্যাবজর্ব করে প্রোডাক্ট তৈরি করবে, ওকে? কি বলছি এখন, এই হলো কথা। তো দ্য ডিফারেন্স ইজ দ্যাট এই ডেলিচের ভ্যালুটা বেসিক্যালি এখানে পজিটিভ থাকবে, রিয়াক্টেন্টের এনার্জি ভ্যালু কম থাকবে, প্রোডাক্টের বেশি থাকবে। আর অন্যদিকে আমি যদি বলি এক্সোথার্মিকের ক্ষেত্রে রিয়াক্টেন্টের এনার্জি বেশি থাকবে, প্রোডাক্টের কম থাকবে, এবং এনার্জি এই যেহেতু রিয়াক্টেন্টের অলরেডি বেশি এনার্জি আছে, এনার্জি এইদিকে রিলিজড হবে এই যে নেগেটিভ সাইনের মাধ্যমে আমরা সেটা দেখাবো। আর এখানের ক্ষেত্রে তো পজিটিভ, যেহেতু এনার্জি অ্যাবজর্ব হইতেছে, ঠিক আছে? কি বলছি, আর কিছু না। আচ্ছা, আরেকটা কথা, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্পেসিফাই দ্য ফিজিক্যাল স্টেটস অফ ইচ স্পিসিস ইন অ্যান ইকুয়েশন when dealing with enthalpy changes, as any changes in state can cause very large changes of enthalpy.
ফর এক্সাম্পল তুমি যদি দেখো সোডিয়াম ক্লোরাইডকে, তো এটা কি এটা একটা ডিকম্পোজিশন রিয়াকশন, তাই না? আমরা হিট এনার্জি দিতেছি, কি হইতেছে সোডিয়াম প্লাস আর সিএল মাইনাসে সলিউশনে কি হইতেছে তোমার, এটা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো +4 মানে কি, এত +4 কিলো জোল মানে কত, 4000 জোল কি হইছে এনার্জি অ্যাবজর্ব হইছে এইটা ডিসোসিয়েট করার জন্য। অন্যদিকে তুমি চিন্তা করে দেখো এই সলিড, এই সেম সোডিয়াম ক্লোরাইড আমি এখন যখন গ্যাসিয়াস ফর্মে জিনিসটা করি, তখন কি হয়, তখন দেখো তোমার মাত্র 500 কিলোজুল পার মোল লাগতেছে। তার মানে কি একটা সলিডের ক্ষেত্রে যতটুকু এনার্জি লাগবে, একটা গ্যাসের ক্ষেত্রে সেম রিয়াকশন করার ক্ষেত্রে কিন্তু সেম এনার্জি লাগতেছে না, উল্টা বরঞ্চ কম লাগতেছে। ওয়েল, কেন লাগতেছে কম? কারণ সোডিয়াম ক্লোরাইডের যে যে সলিড স্ট্রাকচারের মধ্যে কিন্তু তোমার ইন্টারমলিকুলার ফোর্সটা কিন্তু আরও অনেক স্ট্রং। ঠিক আছে, ইন্টারমলিকুলার ফোর্স বলো কিংবা বন্ডস যেগুলো বলতে পারো, বন্ডস বলবো না, আই উড সে ইন্টারমলিকুলার ফোর্সটা মোর স্ট্রঙ্গার কিংবা বেশি শক্তিশালী। আর যার ফলেই তোমার কি বলবো, মলিকিউলসগুলো কি এক জায়গায় থাকে, তাই না? তারা তো মানে লড়তে পারে না, ইজেন্ট ইট? আর অন্যদিকে তুমি যদি গ্যাসের কথা বলো, গ্যাসিয়াস মলিকিউলসগুলো তো বলতেই পারো স্টেট অফ ম্যাটারে যদি আমরা ড্র করি, বিভিন্ন ডিরেকশনে র্যান্ডমলি ডিরেকশনে বেসিক্যালি বিভিন্ন ডিরেকশনে হাই ভেলোসিটিতে বেসিক্যালি মুভ করে থাকে। তার মানে কি তাদের মধ্যেখানের যে ইন্টারমলিকুলার ফোর্স যেটা, এটা কম্পেয়ার টু সলিড উইক না? হুম। সো যেহেতু উইক, কম হিট এনার্জি লাগবে এদেরকে কি করার জন্য, এই ডিসোসিয়েট করার জন্য। সো আই গেস, আশা করি তোমরা বুঝছো কেন এতটুকু লাগে আর ওটা ইয়ে লাগে। তারপরে সরি, এটাই বেশি লাগে আর ওটা, ওয়েট, আমি কি ভুল বলছি নাকি? সরি সরি সরি, এটা ইয়ে ভুল বলছি, আমি ওটা ইয়ে মনে করছি 4000 কিলোজোল আর ইয়ে আর কি, সরি, না, আমি উল্টা বলছি। আমি যেটা বলতেছিলাম সেটা হইতেছে, এই জন্য বলি, সরি সরি, আমি ভুল বলছিলাম। অ্যাকচুয়ালি তোমার, আমি যেটা বলতেছিলাম, এটা তো তোমার 500 কিলোজোল, তাই না? মানে অলমোস্ট বলতে গেলে 5 লাখের মতো। আর এইটা হইতেছে তোমার 4000, হ্যাঁ 4000 কিলোজোল পার মোল। আচ্ছা, এটা একটা ইয়ে কি বলে, এটা একটা ব্যাপার স্যাপার আছে। কারণ আমি এটা আসলে ইয়ের সাথে না, ইন্টারমলিকুলার ফোর্সের সঙ্গে না। এটা হইতেছে তোমার বেসিক্যালি এই যে সোডিয়াম ক্লোরাইডটা আছে না, এটা আসলে তোমার বেসিক্যালি একটা ইয়ের মধ্যে হয়ে থাকে, যে কি বলে, যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের উপর ডিপেন্ড করে যে এটা আসলে কোথায় হইতেছে না হইতেছে। যেমন আমি যদি বলি, এই যে গ্যাসগুলো আছে না, এই গ্যাস মলিকিউলসগুলা কিন্তু তোমার অলরেডি বলতে পারো ওই যে বিভিন্ন ইয়েতে যাইতেছে। তো গ্যাস মলিকিউলস বলতে কি, এই যে তাদের মধ্যে যে আয়নিক বন্ডটা আছে, ঠিক আছে, কি বলছি, এই সোডিয়াম প্লাস আর সিএল মাইনাস, আবার আমি যদি ইয়ে বলি সোডিয়াম প্লাস আর সিএল মাইনাস, তাদের মধ্যে যে আয়নিক বন্ডটা আছে। এখন এই ব্যাপারটা হইতেছে কি, যে আমরা যখন ইয়েটা ভাঙি, মানে তুমি কি জানো আমরা যখন ইয়েটা ভাঙি, তখন কিন্তু ইয়ে না, মানে কি বলে, আমরা যখন এই ফুল ইয়েটা ভাঙি, এই জিনিসটা যখন আমরা ভাঙি, তখন কিন্তু আমরা এখানে আয়নিক বন্ডগুলো ভাঙতেছি না, ঠিক আছে? আমি কি বলছি, এখানে আমরা আয়নিক বন্ডগুলো ভেঙে থাকি না, জাস্ট ইন্টারমলিকুলার ফোর্সেসগুলো ভেঙে থাকি, যার ফলে এই জিনিসটা কি হয়ে যায়, Na প্লাস আর Cl মাইনাস হয়ে থাকে। কিন্তু তুমি যখন গ্যাসিয়াসের ক্ষেত্রে দেখো, গ্যাসিয়াসের ক্ষেত্রে কিন্তু এই ফুল জিনিসটা কিন্তু একটা মলিকিউল, ঠিক আছে? কি বলছি, গ্যাসিয়াসের ক্ষেত্রে। আর এখানে ওরা বলতেছে দ্যাট আয়নিক বন্ডটা বেসিক্যালি এখানে ভাঙা হয়। এখন বুঝতেই পারতেছো ইন্টারমলিকুলার ফোর্স আর আয়নিক বন্ড তো সমান না, তাই না? তো আয়নিক বন্ডের ক্ষেত্রে অবভিয়াসলি কোনো বন্ড ভাঙার ক্ষেত্রে তো আরও বেশি এনার্জি লাগবে তোমার ইন্টারমলিকুলার ফোর্সের চেয়ে, তাই না? ইন্টারমলিকুলার ফোর্স কি আমরা এটা নেক্সট চ্যাপ্টারে পড়বো, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। ইটস শুধু এই জিনিসটা মনে রাখবা যে আয়নিক বন্ড অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু সমান না, ঠিক আছে? এই হলো কথা। তো এই জিনিসটা একটু দেখে নিবা। আচ্ছা, এখন আমাদের রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামসগুলো একটু দেখতে হবে। প্রথমত হইতেছে
ডিফারেন্সটা কি তোমার এনথালপি ডায়াগ্রামস কিংবা রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামের মধ্যে? বেশি কোনো ডিফারেন্স নাই। তুমি দেখো রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামস কিছুটা সিমিলারিটি আছে এনথালপি লেভেল ডায়াগ্রামস, শুধু ডিফারেন্সটা কি? দ্য ডিফারেন্স বিটুইন এনার্জি লেভেল অফ দ্য রিয়াক্টেন্টস অ্যান্ড দ্য স্টিল দ্য ওভারঅল এনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশন। তার মানে এই যে ডেলিজটা দেখানো হয় এনার্জি অ্যাবজর্ব এন্ডোথার্মিকের ক্ষেত্রে কিংবা এক্সোথার্মিকের ক্ষেত্রে যে ডেলিজটা দেখানো হয়, এই সেম ডেলিজটা কিন্তু তোমার এনার্জি কি বলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামেও দেখানো হয়। এই দেখো এখানে দেখানো হচ্ছে, শুধু একটা নতুন জিনিস দেখানো হয়, সেটা হচ্ছে কি ইএ, অ্যাক্টিভেশন এনার্জি বলে এটাকে, ঠিক আছে? দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন, এটা দেখানো হয়ে থাকে তোমার মেইন ডিফারেন্সের ক্ষেত্রে। মানে এটা কিন্তু তুমি দেখো এনথালপি লেভেল ডায়াগ্রামে কিন্তু দেখানো হয় নাই। আই রিপিট, এনথালপি লেভেল ডায়াগ্রামে কিন্তু কি বলে অ্যাক্টিভেশন এনার্জির যে ইয়েটা মানে এরোটা, এটা দেখানো হয় নাই, কিন্তু রিয়াকশন প্রোফাইলে কিন্তু এই জিনিসটা দেখানো হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ইয়ে অ্যাক্টিভেশন এনার্জিটা কি? ইট ক্যান বি ডিফাইন্ড এজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ energy needed for reactant molecules to have a successful collision and start the reaction। ঠিক আছে, মানে মিনিমাম কতটুকু এনার্জি লাগে একটা রিয়াকশন ইনিশিয়েট করার জন্য, এটাকেই আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলে থাকি। তার মানে কতটুকু থার্মাল এনার্জি লাগবে। অ্যাক্টিভেশন এনার্জি সাধারণত থার্মাল এনার্জির ফর্মে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? এবং এটাই হইতেছে মেইন ডিফারেন্স এনার্জি লেভেল এবং ডায়াগ্রাম এবং ইয়ের মধ্যে আর কি। আর এই দেখো রিয়াক্টেন্ট দেখানো, প্রোডাক্ট দেখানো, তার মানে কি আমাদেরকে কিন্তু ইয়েটা দেখানো হয়, মানে উই ইন রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম উই শো হাউ দ্য হোল রিয়াকশন ইজ হ্যাপেনিং। ওকে, কতটুকু হিট এনার্জি লাগে আর বাকি পার্টটা সমান থাকে আর কি, ঠিক আছে? এই পার্টটাকে আমরা ট্রানজিশন স্টেট বলি। ট্রানজিশন স্টেটটাও কিন্তু রিয়াকশন প্রোফাইলে দেখানো লাগে, আনলাইক ইন এনথালপি লেভেল ডায়াগ্রাম। কেন? কারণ ট্রানজিশন স্টেটটা কি বোঝায়? It is the stage during the reaction at which the chemical bonds are partially broken and formed। তার মানে কি, যে রিয়াক্টেন্টসের যে কেমিক্যাল বন্ডসগুলো আছে, আয়নিক বন্ড বলো, কোভেলেন্ট বন্ড বলো, হোয়াট এভার আর, কিংবা মেটালিক বন্ড, আচ্ছা মেটালিক বন্ড বাট আয়নিক কোভেলেন্ট যেটাই বলে থাকো না কেন, এই যেগুলো বন্ডস ভাঙার পরে যে নতুন কোভেলেন্ট আয়নিক বন্ড তৈরি হয়, এগুলো কিন্তু সব ট্রানজিশন স্টেটই হয়ে থাকে বিফোর প্রোডাক্টস এখানে তৈরি হয়। ঠিক আছে, তার মানে কি রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম একটা বেসিক্যালি কি দেয়? ইট বেসিক্যালি শোজ or provides an overall, you know, process or an analysis of how the whole reaction takes place, and whether while enthalpy level diagrams are basically a simplified version of just how what energy changes take place। ঠিক আছে, জাস্ট এনথালপি লেভেলটা দেখানো মানে এনথালপি চেঞ্জটা দেখানো হয়ে থাকে, ঠিক আছে? দ্য ট্রানজিশন স্টেট ইজ ভেরি আনস্টেবল। A molecule in the transition state cannot be isolated and is higher in energy than the reaction of the products। কারণ আমি বারবার বলছিলাম তোমাদেরকে দ্যাট কোনো জিনিসের যত বেশি এনার্জি হবে সে অনেক বেশি আনস্টেবল হবে। বুঝতেই পারছো ট্রানজিশন স্টেটেরটা কি, ইট হ্যাজ মোর এনার্জি দ্যান রিয়াক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস, রাইট? ইট ইজ দ্য ম্যাক্সিমাম আনস্টেবল স্টেট দ্য হোল রিয়াকশন ক্যান রিচ বিফোর ইট মুভস টু ইটস মোস্ট স্টেবল স্টেট। ওকে, এই হলো কথা। এন্ডোথার্মিক রিয়াকশন প্রোফাইলের ক্ষেত্রেও সমান, ঠিক উল্টাটা হবে। দেখো ঠিক উল্টাটা হবে, রিয়াক্টেন্টের এবার এনার্জি কম, সো এনার্জি অ্যাবজর্ব করবে এনভায়রনমেন্ট থেকে, ঘুরে ফিরে প্রোডাক্টে তৈরি হবে। ট্রানজিশন স্টেটে কী হয় তোমরা তো জানোই, তো মানে কী হয়, ব্রোকেন ডাউন হয়, নতুন বন্ডস তৈরি হয়, আলটিমেটলি প্রোডাক্টস তৈরি হয়, ঠিক আছে? আর এটা হইতেছে অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, সবসময় মনে রাখবা অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু দেখছো, লক্ষ্য করছো অ্যাক্টিভেশন এনার্জি তোমার ডেল চেয়ে বেশি, ঠিক আছে? আবার তুমি এখানে দেখো দ্যাট এখানকার অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু ডেলের চেয়েও বেশি, মানে ওরা যদিও এখানে ড্র করে নাই, বাট টু বি অনেস্ট এখান থেকে এখানে, ঠিক আছে? কি বলছি, এই ফুল জিনিসটা মিলে হয়ে থাকে। তো সবসময় মনে রাখবা তোমার ইয়েটা সবসময় সাধারণত ডেলের চেয়ে সাধারণত সবসময় বেশি থাকে। ওকে, তো এটা হইতেছে এন্ডোথার্মিক আর ওটা হইতেছে এক্সোথার্মিক, ঠিক আছে? এই হলো কথা। তারপরে আসো তোমার এনথালপি চেঞ্জ ডেফিনিশনসগুলো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি বুঝছো? কাশিফ, এভরিওয়ান, রাফসান, ওকে, মানিহা, ওকে, আই হোপ শি স। এখন কিছু ডেফিনিশন দরকার। আমরা এনথালপি চেঞ্জ নিয়ে একটু যদি চিন্তা করি, টু বি এবল টু কম্পেয়ার দ্য চেঞ্জেস ইন দ্য
enthalpy changes changes in enthalpy between reactions, all thermodynamic measurements are carried out under standard conditions. এই জিনিস স্ট্যান্ডার্ড কন্ডিশনসগুলো কেন সেট করা হয়, যাতে টু এনশিওর ফেয়ারনেস, এবং আমরা যতগুলো এক্সপেরিমেন্টস করে থাকি এগুলো যাতে মনে করো মানে ভ্যালিড থাকে প্রত্যেকটা সিনারিওর ক্ষেত্রে। এখন আমি যদি বিভিন্ন সিনারিও ইউজ করি, কেমিস্ট্রিতে কিন্তু সিনারিও কিংবা এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কোনো এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে, ঠিক আছে? এখন যদি আমার সিনারিওসগুলো ডিফারেন্ট থাকে, আমি যদি এক্স্যাক্ট কিংবা সেম সিনারিওস যদি না ইউজ করি কোনো এক্সপেরিমেন্ট কিংবা কোনো এনার্জি মেজারমেন্টস করার ক্ষেত্রে, তখন জিনিসটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়, কারণ বিভিন্ন সিনারিওর জন্য কিন্তু বিভিন্ন এনথালপি চেঞ্জ থাকে। সুতরাং আমরা যদি কিছু স্ট্যান্ডার্ড কন্ডিশনস সেট না করি, আমাদের জন্য কি হয়ে যাবে, অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে, এবং সত্যি কথা বলতে জিনিসটা ইনঅ্যাকুরেট হবে কিংবা অ্যাকুরেট হবে না আর কি, যখন আমরা এনথালপি চেঞ্জ মেজারমেন্ট করব। এই জন্য সায়েন্টিস্টরা কি করছে, কিছু স্ট্যান্ডার্ড কন্ডিশনস সেট করছে, যে প্রেশার সবসময় 100 কিলোপ্যাসকেল থাকতে হবে, ঠিক আছে? একই কথা 101.325 কিংবা 100 kPa, ওই জিনিসটাই আর কি বেসিক্যালি, ঠিক আছে? কেপিএ একই কথা। তো তোমরা আগের সিলেবাসে ওরা বলছে আর কি 101.325 PA ইউজ করা হয়েছে, উইচ ইজ দি এক্স্যাক্ট ফিগার টু বি অনেস্ট, বাট এই সিলেবাসে ফর ইয়োর সিম্পলিসিটি ইউ ক্যান ইউজ 100 kPa, নো প্রবলেম, ঠিক আছে? টেম্পারেচার 298 Kelvin, which in 25 ডিগ্রি সেলসিয়াসে 25 ডিগ্রি সেলসিয়াস। তোমরা কি ক্যালভিন আর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কেমনে কি করে জানো? 298 Kelvin-এর সঙ্গে আমরা যদি জাস্ট ডিগ্রি সেলসিয়াস স্টেট করি, আমাদের কিন্তু ক্যালভিন চলে আসে। আবার আমরা যদি ওই 298 Kelvin 298 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা করি, মানে কি বলে, মাইনাস করি ক্যালভিন থেকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সেলসিয়াস পাই। আশা করি এটা তো জানো তোমরা, জানো না সবাই? কাশিফ? গুড। তো এটা যদি হয়ে থাকে, এখন আমরা যদি বলি, তো এই হচ্ছে দুইটা জিনিস, তাহলে প্রেশার কি থাকতে হবে, 100 kPa থাকতে হবে, এবং টেম্পারেচার 298 Kelvin থাকতে হবে। ইচ সাবস্টেন্স ইনভলভ ইন দ্য রিয়াকশন ইজ ইন ইটস স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্টেট। এবং এই জিনিসটা গুরুত্বপূর্ণ, যতগুলো রিয়াক্টেন্ট কিংবা প্রোডাক্ট ইউজ করা, যতগুলো প্রোডাক্ট তৈরি হবে কিংবা যতগুলো রিয়াক্টেন্ট ইউজ করা হয়ে থাকবে, তাদের স্ট্যান্ডার্ড স্টেটেই থাকবে। তার মানে অক্সিজেন কি আর সলিডে থাকবে? সে তো স্ট্যান্ডার্ড স্টেট কি, গ্যাস। সোডিয়াম কি গ্যাসে থাকবে? না, সোডিয়াম সলিডে থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটাই ওরা বলতেছে আর কি, ঠিক আছে? সো এই তিনটা হইতেছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। টু শো দ্যাট আ রিয়াকশন হ্যাজ বিন ক্যারিড আউট আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনস, দ্য সিম্বল দিস ইজ ইউজড। সবসময় দেখবা ∆H এর উপরে একটা সিম্বল উপরে দেওয়া থাকবে, এটা বোঝাইতেছে যে এনথালপি চেঞ্জগুলো যেগুলো মেজারমেন্ট করা হয়েছে কিংবা এক্সপেরিমেন্টটা যখন করা হয়েছে, তখন উপরের এই তিনটা কন্ডিশন মেনটেন করেই করা হয়েছে, ঠিক আছে? তো এই হলো কথা। যেখানে এই সিম্বলটা দেখবো না, তার মানে কি, ইট ইজ নট আ স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ, ওয়েদার ইউ ক্যান অনলি সে ইটস আ এনথালপি চেঞ্জ রিয়াকশন, ঠিক আছে? এই হলো কথা। সো দিস ডেফিনিশনস ইউ আর এক্সপেক্টেড টু নো হোয়াট ইজ দিস, মানে ফর এক্সাম্পল এই সিম্বলের অর্থ কি। The enthalpy change when the reactants in the stoichiometric equation react to give the products under standard condition, মানে নর্মাল যে রিয়াকশন হয়ে থাকে আর কি, ঠিক আছে? সে ফর ইনস্টেন্স আমি কি বলবো একটা, বলো ফর এক্সাম্পল কি বলা যেতে পারে, যেমন ফর এক্সাম্পল ওকে লেটস সে, কথার কথা, লেটস সে CH3COH, ঠিক আছে? মনে করো রিয়াক্ট করছে কার সঙ্গে, সোডিয়াম, কার সঙ্গে, সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে, ঠিক আছে? কি তৈরি হইতে পারে, CH3 CH3COONA প্লাস হয়তোবা তুমি দেখলা COONA, কি হইলো, HCl তৈরি হইলো, তাই না? তো এই যে স্টোকিওমেট্রিক্যালি যে রিয়াক্ট করছে, ওকে, স্টোকিওমেট্রি কত, 1:1 রেশিও, তাই না? তো এই যে রিয়াকশনটা হয়েছে, ঠিক আছে, এই যে ∆H, এই কতটুকু বেসিক্যালি এনার্জি রিলিজ হয়েছে, উই ডোন্ট নো কত এনার্জি রিলিজ হবে কি রিলিজ হবে না, এটা তো ডিপেন্ড করবে এক্সপেরিমেন্টের করার পরে। সো এটা প্লাস হয়েছে না মাইনাস হয়েছে, স্টোকিওমেট্রিক রেশিও অনুযায়ী যে রিয়াকশনটা প্রসিড করে, এবং ওই রিয়াকশনটা প্রসিডিংয়ের সময় কতটুকু এনার্জি রিলিজ হয়েছে কিংবা কি হয়েছে, অ্যাবজর্ভ হয়েছে, ওই মেজারমেন্টটাকে আমরা কি বলি, এই সিম্বল দিয়ে আমরা মানে কি বলে দেখায় থাকি। এখন আসো ফরমেশন, enthalpy change of formation কি, when one mole of a compound is formed from its elements under standard condition, say for instance আমি কি বলবো, একটা এক্সাম্পল যদি বলি, মনে করো
এই মনে করো CH3CON এই যে আমি তৈরি করেছি, ঠিক আছে? তাহলে এখানকার মানে কি বলে এক একটা এলিমেন্টের নাম বলো তো, কি কি এলিমেন্ট দিয়ে এই জিনিসটা তৈরি? প্রথমে হইতেছে আমাদের কার্বন, তারপরে হইতেছে আমাদের হাইড্রোজেন, তারপরে হইতেছে আমাদের সোডিয়াম, আর তারপরে হইতেছে আমাদের অক্সিজেন, ঠিক আছে? ওরা কি বলছে, 1 mole অফ আ কম্পাউন্ড ইজ ফর্মড ফ্রম ইটস এলিমেন্টস। তার মানে কি, সোডিয়াম প্লাস তোমার অক্সিজেন প্লাস তোমার কার্বন। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্টেট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্টেট, তাদের স্ট্যান্ডার্ড স্টেট অবশ্যই সিম্বলসগুলো উল্লেখ করবা। ফর এক্সাম্পল লাইক দিস, অক্সিজেন গ্যাস, কার্বনের সলিড, তারপরে কি আছে, সোডিয়াম, আর তো হ্যাঁ হাইড্রোজেনের গ্যাস। ঘুরে ফিরে তোমার কি তৈরি হবে, 1 মোল, আই রিপিট 1 মোল তৈরি হবে, ঠিক আছে? CH3, 1 মোল দেখানো লাগবে না, বাট ইউ ইউ গেট দ্য পয়েন্ট আর কি, CH3COONA। তো এই জিনিসটা তৈরি হয়েছে কোথা থেকে দেখো, ফ্রম ইটস এলিমেন্টস, ইন্ডিভিজুয়াল এলিমেন্টস এট দেয়ার স্ট্যান্ডার্ড স্টেট আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন, ঠিক আছে? 1 মোল হইতে হবে, এটা হচ্ছে মেইন কন্ডিশন। এখন প্রশ্ন, এটা তুমি চলে ইয়ে করতে পারো, কয়টা কার্বন আছে কি বিষয়, এখানে 2টা কার্বন আছে তাই না, এখানে 2 দিয়ে দিবা। হাইড্রোজেন কয়টা, এখানে 3টা তাই না, 3/2 এখানে দিয়ে দিবা। ওকে, বাকিগুলো তো অলরেডি তোমার দেখতেই পারতেছো ইয়ে আছে, মানে ব্যালেন্সড আছে, ঠিক আছে? এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলি, এনথালপি চেঞ্জ অফ, স্ট্যান্ডার্ড এনথালপি, যেহেতু এখানে স্ট্যান্ডার্ড সাইন আছে, এনথালপি চেঞ্জ অফ ফরমেশন বলে থাকি। আমরা সামনে আরও এক্সাম্পল দেখবো, সমস্যা নাই, বাট দিস ইজ হোয়াট ইট ইজ বেসিক্যালি। ওকে, এটা কিন্তু দেখো বহুত হয় এন্ডোথার্মিকও হইতে পারে আবার এক্সোথার্মিকও হইতে পারে, এই যে মনে রাখবা। কম্বাশনের ক্ষেত্রে যদি আসি, দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of a substance is burned, 1 mole of a substance is burned in excess oxygen under standard condition. So 1 mole of a substance যে কোনো সাবস্টেন্স হইতে পারে, সে ফর ইনস্টেন্স আমি কি বলবো, এই মনে করো তোমার CH4, ঠিক আছে, 1 মোল, ঠিক আছে? মেইন কথা হচ্ছে 1 মোল হইতে হবে, অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করতে হবে, রিয়াক্ট করে কি তৈরি করতে হবে, আমরা সবাই জানি এই জিনিসটাই তৈরি করতে হবে, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। এটা তো সাধারণত কি হবে, যেহেতু আমি বার্ন করতেছি, তার মানে কি নেগেটিভ হবে তাই না, এক্সোথার্মিক রিয়াকশন হবে, ঠিক আছে? এই ধরনের ইয়েকে আমরা কি বলে থাকি, এনথালপি চেঞ্জ অফ কম্বাশন বলে থাকি। ওকে, এই দেখো এখানে লেখাই আছে, ইটস অলওয়েজ এক্সোথার্মিক। নিউট্রালাইজেশন রিয়াকশন কি, the enthalpy change when 1 mole of water, I repeat এখানে খুব জিনিস করো, 1 mole of water, উপরে কিন্তু এক্সেস অক্সিজেন দিছে, কেন এক্সেস অক্সিজেন দিছে বলো তো? আচ্ছা আমাকে কাশিফ বলো তো, কেন এক্সেস অক্সিজেন লেখা, কাশিফ ট্রাই। নো, নট বিকজ অফ দ্যাট। যদি এক্সেস অক্সিজেন না থাকে, যদি ইনসাফিসিয়েন্ট অক্সিজেন থাকে, তাহলে কি সমস্যা বলো? হোয়াট অ্যাবাউট ইনকমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশনে কি তৈরি হয় বলো তো? হ্যাঁ, কার্বন মনোক্সাইড আর পানি তৈরি হবে, ঠিক আছে? যেটা কি আমাদের জন্য হার্মফুল, হার্মফুল না, হার্মফুলই তো তাই না? তো আমরা তো এই জিনিসটা চাইবো না তাই না, এই জন্য এক্সেস অক্সিজেন দরকার, ঠিক আছে? মনে রাখবা, এগুলো ইউনিট 3 প্রশ্ন আসে, কেন এক্সেস অক্সিজেন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এলো কথা, নিউট্রালাইজেশন, the enthalpy change when 1 mole of water is formed by reacting an acid and alkali under standard condition. 1 mole of water is formed, তাই না? এখন একটা অ্যাসিড আর অ্যালকালি রিয়েক্ট করাইতে হবে, করাও চলো। মনে করো NaOH, ইট ইজ আ বেস, উই অল নো দ্যাট। তারপরে H2SO4, ঠিক আছে? কি তৈরি হবে, সোডিয়াম সালফেট, ওকে, আর সাথে তোমার অন্যদিকে পানি তৈরি হবে। তাহলে এই যে পানিটা তৈরি হয়েছে, কি মোল, 1 মোল পানি তৈরি হয়েছে, ঠিক আছে? আর কন্ডিশনটা কি, একটা বেস আর একটা কি, একটা অ্যাসিড রিয়াক্ট করছে, ঠিক আছে? তাহলে ডেফিনিশনগুলো বুঝে মুখস্থ করবা, তাহলে তোমার জন্য সহজ। আমরা জানি 1 মোল ওয়াটার তৈরি হবে নিউট্রালাইজেশনে, অ্যান্ড রিয়াক্টেন্টস উইল বি আ বেস অ্যান্ড অ্যাসিড, ঠিক আছে? এই ধরনের মানে কি বলে রিয়াকশন যেখানে বেসিক্যালি রিলিজ হয়, সাধারণত রিলিজ হয়ে থাকে, ইটস মোস্টলি এক্সোথার্মিক। এই ধরনেরকে আমরা বেসিক্যালি এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন বলে থাকি, ঠিক আছে? তাহলে আমরা কয়টা শিখলাম, ফরমেশন, কম্বাশন, নিউট্রালাইজেশন, আর যেটা নর্মাল যেটা রিয়াকশন হয়ে থাকে ওইটা, ঠিক আছে? আরেকটা আছে, even though it is less tuned in AS level,
It is called standard enthalpy of atomization. When one mole of gaseous atoms is formed from an element in its standard state under standard condition. মনে করো আমি সোডিয়াম তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? কি তৈরি করতে যাচ্ছি? we are intending to produce 1 mole of what? Gaseous sodium atom. Okay, 1 mole from what? From an element in its standard state. তাহলে সোডিয়ামের কি, সোডিয়াম এলিমেন্টের স্ট্যান্ডার্ড স্টেট কি? স্ট্যান্ডার্ড স্টেট হইতেছে এইটা, ঠিক আছে? এই জিনিসটাকেই অ্যাটমাইজেশন বলা হয়ে থাকে, ঠিক আছে? যে মুভিং ফ্রম মানে এলিমেন্টের স্ট্যান্ডার্ড স্টেট থেকে 1 মোল গ্যাসিয়াস অ্যাটম তৈরি করা কি আমরা মানে এই প্রসেসে বেসিক্যালি সাধারণত থাকে, এনার্জি দেওয়া লাগে বেসিক্যালি। ইটস প্লাস অল দ্য টাইম, রিমেম্বার দ্যাট ইট ইজ অলওয়েজ এন্ডোথার্মিক, ঠিক আছে? তো এই ধরনের রিয়াকশনকে আমরা এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন বলে থাকি। এটা তুমি দিবা, এই হাফ দিয়ে দিবা, কারণ অবভিয়াসলি না, এটা তো অলরেডি ব্যালেন্সড আছে তাই বললাম, ঠিক আছে? কি বলছি? তো প্রশ্ন রাখতে পারে কি বলে তোমার হোয়াট অ্যাবাউট অক্সিজেন স্যার? অক্সিজেন তো অলরেডি গ্যাসেই আছে, তাই না? ওই একই কথা, তোমার কি হবে, আবার ওই তুমি গ্যাসিয়াসেই কনভার্ট করবা, কিন্তু দেখো একটা গ্যাস তুমি করে দিবা, লাইক কি বলে একটা মলিকিউল তুমি সরাই দিবা। সাধারণত তোমার স্ট্যান্ডার্ড স্টেটে কি থাকে এনভায়রনমেন্টে? অক্সিজেন ডায়াটমিক স্টেটে থাকে, তাই না? অ্যাটমাইজেশনে কি হয়ে যাবে, একটা মলিকিউল আমরা একটা অ্যাটম আমরা সরাই দিব, ঠিক আছে? আমরা এটাকে মনো অ্যাটমিকে নিয়ে যাব, অলরেডি তো সে গ্যাসিয়াস স্টেটে আছে, ঠিক আছে? এবং এটা অবশ্যই 1 মোল হইতে হবে, ঠিক আছে? এই হোয়াট এভার এটার জন্য মানে ঘুরে ফিরে ওই কি বলে এনার্জি দেওয়া লাগবে, অ্যাবজর্ব হবে। সো হোয়াট এভার দ্য কেস, অ্যাটমাইজেশনে সবসময় এনার্জি দেওয়া লাগে। সো ইটস অলওয়েজ এন এন্ডোথার্মিক রিয়াকশন। কাশিপ, সবাই বুঝছো কি বলছি? ওকে, সো এগুলো তো এই যে লেখা আছে, C4 কম্বাশন, F4 ফরমেশন, R4 রিয়াকশন। ওকে, হ্যাঁ দেখে নিবা। এই যে এখানে একটা এক্সাম্পল দিছে, ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন। এই মনে করো একটা তোমাকে রিয়াকশন দিছে, 1 মোল অফ ওয়াটার ইজ ফ্রম হাইড্রোজেন আর অক্সিজেন রিলিজিং এত এনার্জি, ঠিক আছে? তারা কিন্তু বলেনি যে ওয়েদার ইটস হোয়াট, মানে কি বলে, তারা তারা কি বলছে, ডেল এইচ আর মানে এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন বার করতে বলছে। CFNUT মানে কি বলে, CFNUT এগুলো কিন্তু কিছু লেখা নাই, আর লেখা, ঠিক আছে? তাহলে এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন বার করতে হবে। গুড, বাট রিমেম্বার কেমনে কি বার করব? তো প্রথমত এখানে দেখো, সিন্স 2 moles of water molecules are formed in the question above, the energy released is simply, এখানে দেখো যে কি হইতেছে, ওরা কি বলে একটা রিয়াকশন অলরেডি দিয়ে দিছে, তারা তোমাকে এইটার বার করতে বলছে ইউজিং দ্য ক্লু প্রোভাইডেড ফ্রম দ্য প্রিভিয়াস রিয়াকশন। 1 মোলের ক্ষেত্রে আমরা দেখতেই পারতেছি এতটুকু রিলিজ হয়, তাহলে 2 মোলের ক্ষেত্রে একই রিয়াকশনে কত রিলিজ হবে? 2 × 2 86, তাই না? লজিক, দ্যাটস দ্য আনসার, ঠিক আছে? কি বলছি? আবার নিচে দেখো আরেকটা এক্সাম্পল, বলছে এই রিয়াকশনের কি বার করতে, যে তোমাকে এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন বার করতে বলছে, ঠিক আছে? গিভেন দ্যাট এত দেওয়া, ফরমেশন দেওয়া, ফরমেশন দেওয়া, রিপিট কি দেওয়া, ফরমেশন দেওয়া। Since 2 moles of Fe2E3 are formed from the total change in enthalpy of the reaction above, ওই আগের মতোই করবা, যে 2 মোলেরটা কিন্তু এখানে দেওয়া আছে, মানে কি বলে কি এখানে দেওয়া আছে না, এই যে এখানে দিয়ে দিছে দ্যাট Fe2O3 কিন্তু মানে একটার দেওয়া আছে, মানে 1 মোলের বেসিক্যালি তোমার কত, 824.2, অর্থাৎ 2 মোল এখানে বলছে তৈরি হয়, তাহলে 2 মোলের কত হবে, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে বের করে নিবা। সো লাইক দিস। আচ্ছা, এখন নতুন একটা মানে আরেকটা ওয়ে অফ কোয়েশ্চেন, আইডেন্টিফাই ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ ডেল এইচ আর, ডেল এইচ এফ, ডেল এইচ সি অর ডেল এইচ নিউট্রালাইজেশন। যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে কি হইতেছে, ডিকম্পোজিশন হইতেছে, ঠিক আছে? ডিকম্পোজিশন হইতেছে। ওকে, এটা সাধারণত আমরা কম্বাশনও বলতে পারি না, নিউট্রালাইজেশনও বলতে পারি না, ফরমেশনও বলতে পারি না। তাহলে মানে কি, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? কেন বুঝছো তো এই তিনটা হবে না? কাশিপ, তোমরা বুঝছো কেন এই তিনটা হবে না? রাফসান, মানে এটা কি বুঝছো কেন মানে ফরমেশন, কম্বাশন কিংবা নিউট্রালাইজেশন হবে না? কারণ ফরমেশন, কম্বাশন, নিউট্রালাইজেশনের প্যারামিটারসই কিন্তু এটা সুইটেবল না, মানে এটা ম্যাচ হয় না। তো একমাত্র এটাই অপশন, ঠিক আছে? কি বলছি, আর আর এটা পজিটিভ হবে। পজিটিভ মানে কি, মানে এনার্জি অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে? আর আমরা কিন্তু টেবিলে কিন্তু উপরে দেখেছিলাম যে
এনথালপি চেঞ্জ অফ রিয়াকশনটা কিন্তু বোথ, ইট ক্যান ইদার বি এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক, হোয়াট এভার দ্যাট ইজ। আচ্ছা, তারপরে আসো তোমার এইটা কিন্তু এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। কেন? দেখো কার্বন ডাইঅক্সাইডের যে দুইটা এলিমেন্ট আছে, কার্বন বলো কিংবা অক্সিজেন বলো, দুইটাই কিন্তু স্ট্যান্ডার্ড স্টেট থেকেই তৈরি হইতেছে। কার্বন আর অক্সিজেন মিলে এটা তৈরি করতেছে, ওয়ান মোল, আবার ওয়ান মোলও তৈরি হইতেছে, ঠিক আছে, একদম ডেফিনিশন ওয়াইজ ম্যাচ হইছে। এখানে আবার দেখো একটা অ্যাসিড আর অ্যালকালি, সাথে ওয়ান মোল অফ ওয়াটার তৈরি হইতেছে, আমরা জানি কি হবে, এটা নিউট্রালাইজেশন হবে, ঠিক আছে, এই হলো কথা। আচ্ছা, আরেকটা কথা, সবসময় এই জিনিসটা গুরুত্বপূর্ণ, দ্য এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ এন এলিমেন্ট ইন ইটস স্ট্যান্ডার্ড স্টেট ইজ জিরো। তোমাকে কেউ যদি প্রশ্ন করে এটার এনথালপি চেঞ্জ অফ ফরমেশন কী হবে, আরে ভাই এটা তো স্ট্যান্ডার্ড স্টেটেই আছে অলরেডি, তাই না, এটার কি কোনো এনার্জি চেঞ্জ হবে নাকি, তাই না, ও যেভাবে আছে ওইটাই জিরো। তো এইটা মানে প্রশ্ন থাকতে পারে আর কি, তাই বললাম যে কোনো সময় যে এটা কী হবে না হবে, এটা সবসময় জিরো থাকবে, স্ট্যান্ডার্ড স্টেটে কোনো এলিমেন্ট সবসময় তার এনথালপি চেঞ্জ জিরো থাকবে। এখন আসো ক্যালোরিমেট্রি। এই ক্যালোরিমেট্রি দিয়েই আমরা এতগুলা এক্সপেরিমেন্টালি আমরা তো অনেক কিছুই শিখলাম, এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন কি, কম্বাশন কি, ফরমেশন কি, রিয়াকশন কি। এখন এগুলো এক্সপেরিমেন্টালি কিভাবে মেজারমেন্ট হয়ে থাকে, একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটার নাম হচ্ছে ক্যালোরিমেট্রি। এখন there are two types of calorimetry experiments you need to know. একটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন ইন সলিউশন, আর একটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ কম্বাশন। তো আমাদেরকে সলিউশনের মধ্যে যেগুলো রিয়াকশন হয়ে থাকে ওইটার এনথালপি চেঞ্জ বার করতে হবে। সাধারণত এটা নিউট্রালাইজেশন রিয়াকশন, মানে ওই যে রিয়াকশন সলিউশনের মধ্যে হয়ে থাকে এটা সাধারণত নিউট্রালাইজেশন থাকে। আরেকটা হইতেছে ক্যালোরিমেট্রি দিয়েই আরেকটা রিয়াকশন হয়, সেটা হইতেছে কি, কম্বাশন, মানে অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট কইরা। এখন আমরা প্রথমটা করি। বোথ কেসেসে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, দুইটার ক্ষেত্রেই কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়, মানে একটা এক্সপেরিমেন্ট আউটলাইন করা হয়, এবং এক্সপেরিমেন্টাল ডাটাটা যে অ্যাকোয়ার করা হয় ওইটা দিয়ে আমরা বেসিক্যালি ক্যালকুলেশনস এবং কিছু গ্রাফিক্যাল মেথডসের মাধ্যমে এনথালপি চেঞ্জটা মেজার করে থাকি। গ্রাফিক্যাল মেথডস বলতে কি, গ্রাফ ড্র করা, আর কিছু না, ঠিক আছে। এখন আমরা প্রথম দেখি, এনথালপি চেঞ্জ ফর রিয়াকশনস ইন সলিউশন। প্রথমত, the principle of this calorimetry experiments is to carry out the reaction with an excess of one reagent and measure the temperature change over the course for a few minutes. Okay, say for instance, সাধারণত এই অ্যাপারেটাসটা ইউজ করা হয়ে থাকে, এটাকেই ক্যালোরিমিটার বলে। দ্য অ্যাপারেটাস নিডেড টু ক্যারি আউট অ্যান এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন সলিউশন ইজ শোন বিলো। এটা হইতেছে তোমার ক্যালোরিমিটার। সো কি হয়, আ ক্যালোরিমিটার ক্যান বি মেড আপ অফ আ পলিস্টাইরিন ড্রিঙ্কিং কাপ, আ ভ্যাকিউম ফ্লাস্ক অর আ মেটাল ক্যান, ঠিক আছে। এখানে ওরা পলিস্টাইরিন কাপ ইউজ করছে, ঠিক আছে, একটা পলিস্টাইরিন ড্রিঙ্কিং কাপ, এটার ভিতরে কি তোমার এই যে এটা হচ্ছে পলিস্টাইরিন দিয়ে কেন তৈরি, কারণ এটা কিন্তু ইনসুলেশন হিসেবে কাজ করে। ইনসুলেশনের কাজ কি, রিডিউস হিট লস, ঠিক আছে, এটা তোমরা হয়তো বা আইজিসিসিতে দেখেছো, ঠিক আছে, রিডিউস হিট লসের জন্য, মানে হিট লস কমানোর জন্য বেসিক্যালি আমরা পলিস্টাইরিন কাপ ইউজ করে থাকি। ভিতরে পানি দিব, মানে রিয়াকশন মিক্সচারটা ঢুকাবো, থার্মোমিটার রিডিং নিব, ঠিক আছে। প্লাস্টিক লিড কেন দিলাম, প্লাস্টিক লিডই কেন, বিকজ প্লাস্টিক ইজ এগেইন আ গুড ইনসুলেটর, ঠিক আছে। আমি যদি মেটাল লেড দিই তাহলে কি বলতো কি হবে কাশিফ, হোয়াট ইজ দ্য ইস্যু ইফ আই গিভ আ মেটাল লিড? কাশিফ শুনতেছো? আচ্ছা রাফসান বলো তো, মেটাল লিড দিলে কি সমস্যা? এক্স্যাক্টলি হিট লস হবে। সো উইচ ইজ কেন, কারণ মেটাল তো একটা গুড কন্ডাক্টর অফ হিট, হুম, যার ফলে তোমার হিট বাইরে চলে যাবে। অ্যান্ড অবভিয়াসলি আমরা যখন টেম্পারেচার রিডিং নিব সেটা কিন্তু তোমার গিয়ে থাকবে না, অ্যাকুরেট থাকবে না, কারণ কিছু হিট কিন্তু লস হয়ে গেছে, তাই না। তো এই জন্য আমরা প্লাস্টিক লিড দিব এবং পলিস্টাইরিন কাপের মাধ্যমে সারাউন্ডিংয়ে যাতে তোমার হিটটা লস না হয় ওইটাও আমরা দেখে নিব, মানে এই হলো কথা। এখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই জিনিসটা কি, হয়তো বা তোমরা আইজিসিসিতে পড়েছো, এটা মানে কি, দ্য এনার্জি নিডেড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম of a substance by 1 Kelvin is called specific heat capacity of the liquid. এইখানে লিকুইডটা কি, পানি, ওকে। আর পানির ইয়ে কি থাকবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি সবসময় মনে রাখবা 4.18 জোল পার গ্রাম পার কেলভিন, মানে 1 গ্রাম অফ ওয়াটারের টেম্পারেচার আমাদেরকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিনে উঠাইতে হয় তাহলে কতটুকু লাগবে, মানে কতটুকু ইয়ে লাগবে, সরি 1 কেলভিন কি বললাম, ধরু 1 ডিগ্রি, সরি 1 কেলভিন, ঠিক আছে। 1 কেলভিনে মানে 1 কেলভিন যদি আমি ইয়ে করতে চাই, মানে টেম্পারেচার বাড়াইতে চাই, তাহলে কতটুকু লাগবে, 4.18 জোল লাগবে, এটাই ওরা মিন করতে যাচ্ছে,
ঠিক আছে, বিভিন্ন লিকুইডের উপর ডিপেন্ড করে কোন লিকুইডটা ইউজ করা হইতেছে। সলিউশন যেহেতু, তার মানে কি সাধারণত আমরা পানি ইউজ করে থাকি, এই জন্য ওরা পানির স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা এখানে নিয়েছে। এখন এই হচ্ছে ফর্মুলা, Q is equal to mc del T. This formula is very important where Q represents the heat transferred, m represents the mass of the water, okay, c কি specific heat capacity of water, আর del T হইতেছে কি temperature change। temperature change কি দিয়ে মাপা হয়, Tf minus Ti। T মানে F মানে কি ফাইনাল টেম্পারেচার, মানে কি ইনিশিয়াল, ঠিক আছে, মানে বিফোর ইউ কমেন্স দ্য রিয়াকশন ইউ গেট টু রেকর্ড দ্য ইনিশিয়াল টেম্পারেচার, আফটার দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ইজ রিচড ইউ রেকর্ড দ্য টেম্পারেচার ইজ ফাইনাল টেম্পারেচার। এখন স্যাম্পল মেথডটা দেখো কি হয়। প্রথমে using a measuring cylinder, place 25 cm cube of 1 mole dm cube of copper to sulfate into the polystyrene cup। একটা মেজারিং সিলিন্ডার দিয়ে 25 cm cube কপার টু সালফেট তুমি পলিস্টাইরিন কাপের ভিতরে ঢুকাবা। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। মেজারিং সিলিন্ডার তো আশা করি জানো, এটা দেখতে এরকম, ঠিক আছে, ভেরি সোজা। weigh about 6 gram of zinc powder as this is in an excess that is known to be very accurate। আচ্ছা, জিঙ্ক পাউডার যেহেতু আমরা এক্সেসেই নিব, আমাদেরকে অ্যাকুরেটলি এত বেশি মেজার করতে হবে না, ঠিক আছে, জাস্ট 6 গ্রাম, মানে অলমোস্ট 6 গ্রামের মতো নিয়ে নিবা, হুইচ ইজ মোর দেন এনাফ। মানে ওয়েট বলতে কি মেজারিং কি বলে প্যান ব্যালেন্সের, মানে ওয়েট প্যান ব্যালেন্স মাস ব্যালেন্সের মাধ্যমে মেজার করে নিবা কতটুকু জিঙ্ক, 6 গ্রামের মতো। তারপরে ইয়ে করবা, কি করবা, ড্র টেবিল টু রেকর্ড দ্য ইনিশিয়াল টেম্পারেচার অ্যান্ড দেন দ্য টেম্পারেচার অ্যান্ড টাইম এভরি হাফ মিনিট আপ টু 9.5 মিনিটস। তাহলে একটা টেবিল ড্র করবা, ঠিক আছে, হয়তো আমার নিচে দেওয়া আছে টেবিলটা, আই গেস, ইফ আই এম নট রং। টেবিলটা কি দেওয়া আছে? আচ্ছা, টেবিলটা এইভাবে থাকবে আর কি, something like this, ঠিক আছে, ইনিশিয়াল অ্যান্ড দেন দ্য ফাইনাল টেম্পারেচার অ্যান্ড দেন দ্য টেম্পারেচার টাইম, টেম্পারেচার অ্যান্ড টাইম এভরি মিনিট। তো প্রথমে কি করবা, টেম্পারেচার একটা থাকবে, আর এখানে তোমার টাইম থাকবে, ঠিক আছে। প্রথম যে টেম্পারেচারটা মেজার করবা ওইটা হবে কি এক্স ধরি যদি, এটা হবে কি ইনিশিয়াল টেম্পারেচার। তারপরে যতগুলা টেম্পারেচার x1, x2, x3, x4, x5, আচ্ছা x1 দেখলা দ্যাট মনে করো মানে বাড়তেছে, x2 কি বলে x1 কি হইতেছে, x1 হইতেছে x এর চেয়ে বড়, আবার x2 দেখতেছো x1 এর চেয়ে বড়, আবার x3 দেখতেছো x2 এর চেয়ে বড়। তার মানে কি রিয়াকশনগুলো হইতেছে, টেম্পারেচার বাড়তেছে যেহেতু, তার মানে কি রিয়াকশন হইতেছে এখন। কিন্তু হঠাৎ করে দেখলা যে x3 কি বলে x4 ইজ ইকুয়াল টু x3, x4 ইজ ইকুয়াল টু x3। আবার তোমার সিউরিটির জন্য দেখলা দ্যাট x4 ইজ ইকুয়াল টু x5। দেখো x3 এর পরে x4 থেকে কিন্তু কনস্ট্যান্ট হওয়া শুরু করছে টেম্পারেচার, তার মানে কি টেম্পারেচার রিয়াকশন শেষ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার রিচড, বুঝছো? ওটাকেই আমরা বেসিক্যালি কি করব, আমরা কি বলে এই x4 x5 এর, x4 x5 না, আমরা ওইটাকেই ওই যে কোনো x4 কিংবা x5 যে কোনো একটা টেম্পারেচারকে কি করব, ফাইনাল টেম্পারেচার হিসেবে নিব। ব্যাপারটা বুঝছো, কেন টেবিল ড্র করে ইয়ে করতে হবে, এবং টেম্পারেচার যে তুমি নিয়ে নিবা, মানে তুমি যে রিডিংটা নিবা কোন মিনিট পরে পরে নেবা, এভরি হাফ মিনিট ফর 2.5 মিনিটস। তো একটা স্টপ ওয়াচ রাখবা হাতে, হাতে কি করবা 2.5 মিনিটসের একটা স্টপ মানে টাইম সেট করবা, এবং 2.5 মিনিটসের মধ্যে এভরি 0.5 মিনিট পর পর, আই রিপিট, এভরি 0.5 মিনিট পর পর তুমি x1, x2, x3, x4 এভাবে তুমি মেজার করতে থাকবা অনেকগুলা, আনটিল কি ইউ গেট কনস্ট্যান্ট টেম্পারেচার রিডিংস। ব্যাপারটা বুঝছো কাশিফ? ওকে, ইয়ে বুঝছো, ওর নাম কি, রাফসান? ওকে, সো এভাবে হইতে থাকবে। তারপরে পুট আ থার্মোমিটার ওর টেম্পারেচার প্রোব ইন দ্য কাপ, স্টার অ্যান্ড রেকর্ড দ্য, এটা তো বললাম এই যে সেম জিনিসটা। আচ্ছা, স্টার কেন করা হয় বলো তো কাশিফ? তার মানে হিটটা যাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়, এটাই বেসিক্যালি হচ্ছে স্টারিংয়ের মেইন অবজেক্টিভ। তারপরে আমরা ফিফথ পয়েন্টে যদি দেখি, অ্যাট প্রিসাইসলি 3 মিনিটস অ্যাড দ্য জিঙ্ক পাউডার টু দ্য কাপ, ডু নট রেকর্ড দ্য টেম্পারেচার এট 3 মিনিটস। 3 মিনিটে যখন তুমি জিঙ্ক পাউডারটা অ্যাড করবা তখন কিন্তু টেম্পারেচার রেকর্ড করিও না। কন্টিনিউ স্টারে অ্যান্ড রেকর্ড দ্য টেম্পারেচার ফর অ্যান অ্যাডিশনাল 6 মিনিটস, ঠিক আছে। 2.5 মিনিটস প্রথমে মনে করো তুমি জিঙ্ক ছাড়া টেম্পারেচার রেকর্ড করবা, জিঙ্ক যখন অ্যাড করবা তখনই দেখবা টেম্পারেচার চেঞ্জ আরেকবার বড় হবে, ঠিক আছে। তখন আবার মানে তুমি কি বলে টেম্পারেচারটা আবার রেকর্ড করবা, আবার ওই ওই সেম প্রসেসটা, ওই যে 3 নম্বর স্টেপ যেটা আমি এক্সপ্লেন করছি, এই 3 নম্বর স্টেপটা জিঙ্ক অ্যাড করার পরে
আরও আগামী 6 মিনিটের জন্য, এডিশনাল 6 মিনিটের জন্য রিপিট করবা, আনটিল কি হবে, তোমার টেম্পারেচারটা আবার কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ জিঙ্ক যখন অ্যাড করবা তখন আরেকবার রিয়াকশন হবে, রিয়াকশন হলে কি হবে, রিয়াকশন মানে কি এনার্জি রিলিজ হবে, তাই না? তো এনার্জি রিলিজ হলে কি হবে, টেম্পারেচার রিডিং আবার চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই হলো কথা। For purpose of the calculation, some assumptions are made about about the experiment. Specific heat capacity of the solution is the same as pure water. তাহলে specific heat capacity কি নিব, এটা density of the solution is the same as pure water। তার মানে কি, সলিউশনের ডেন্সিটি কিন্তু পিওর ওয়াটারের সমান, which is what 1 gram per cm cube. The specific heat capacity of the container is ignored, যদিও এটা দেওয়া উচিত বাট এটা ইগনোর করা হইতেছে। তো রিয়াকশন কমপ্লিশনে যায় এবং দের ইজ নেগলিজিবল হিট লস, যদিও কিছু হিট লস হয়ে থাকে, একটা রিয়েল লাইফ সিনারিওতে কিন্তু হিট লস হয়, ইট ইজ আইডিয়াল সিনারিও না। ক্লিয়ার, এই হলো কথা। As well as any assumptions made for the experiment, you can be expected to comment on sources of error. একটা কোয়েশ্চেন বলতে পারে দ্যাট কেন তোমার এক্সপেক্টেড হিট কি বলে ভ্যালুর চেয়ে কম আসে, সোর্সেস অফ এরর থাকতে পারে। ফর এক্সাম্পল হিট লস টু দ্য সারাউন্ডিং, এটা দিয়ে দিবা, বা বলতে পারো ইনকারেক্ট মাস অর ভলিউমস অফ দ্য কেমিক্যালস। তুমি যে মাস মেজার করছো, তুমি যে মাস অফ ওয়াটার মেজার করছো, দেখা গেল তুমি ওইটা ভালোভাবে মেজার করতে পারছো না, এই জন্য তোমার কি হয়েছে, এক্সপেক্টেড ভ্যালুর চেয়ে কম আসছে। তারপরে আসো আনসার্টেনটি, ফর এক্সাম্পল মেজারমেন্টস ফর মাস, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। Be aware that you will have to double the uncertainty reading for temperature as the calculation require an initial and final. আচ্ছা, প্রথমত আমরা যদি বলি আনসার্টেনটি তোমাকে যদি মেজার করতে হয়, আমাকে বলো তো কাশিফ, পার্সেন্টেজ আনসার্টেনটির ফর্মুলাটা কি? বলো তো কী হবে? নিচে কি হবে, মেজার্ড ভ্যালু হবে, তাই না? উপরে কি হবে, আনসার্টেনটি হবে। অফ হোয়াট, অফ হোয়াট, অফ দ্য ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ভ্যালুটা মেজার করতেছি ওই ইনস্ট্রুমেন্টের কি হবে, আনসার্টেনটি হবে। টাইমস কি হবে, মাল্টিপ্লাইড নাম্বার অফ টাইমস, নাম্বার অফ টাইমস দ্য রিডিং টেকেন। তাহলে আমি যে কি বলে টেম্পারেচার চেঞ্জটা যে মেজার করতেছি, আই রিপিট, আমি যে টেম্পারেচার চেঞ্জটা মেজার করতেছি, এখানে কয়বার আমি নিতেছি, দুইবার নিতেছি না? এখানে মেজার্ড ভ্যালু বলতে আমরা কি বলতেছি, ডেলটি বলতেছি, তাই তো? এখন এই যে ডেলটি মেজার করার ক্ষেত্রে আমার যে দুইটা প্যারামিটার ইউজ করা লাগছে, একটা হচ্ছে কি টিএফ, আর একটা হচ্ছে কি টিআই। তো এখানে একবার, এখানে একবার, তাই না? তো এখানে নাম্বার অফ টাইমস কি হবে, টাইমস 2 হবে। হোয়াট এভার দ্য আনসার্টেনিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট, হয়তো মনে করো তোমাকে দিয়ে দিবে 0.05 মনে করো, প্লাস মাইনাস হোয়াট এভার দ্যাট ইজ, মেজার্ড ভ্যালু নিচে দিবা, দেওয়ার পরে যা পাবা সাথে কি 100% দিয়ে তুমি কি বের করে দিবা, percentage uncertainty of the temperature or percentage uncertainty in the temperature reading value বের করে নিতে পারবা। ক্লিয়ার? তো এটা কিন্তু ইউনিট 3 প্রশ্ন, তোমাকে কিন্তু ইউনিট 2 তে আস করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে টেম্পারেচার কারেকশন কার্ভ। For reactions which are not instantaneous, there may be a delay before the maximum temperature is reached. During that delay, the substances themselves may be losing heat to the surrounding, so that maximum temperature is never actually reached. আচ্ছা, কোনো সময় দেখবা যে একটা ম্যাক্সিমাম টেম্পারেচার রিচ করতে একটু ডিলে নেয়, ঠিক আছে, কারণ কিছু হিট লুজ হয় সারাউন্ডিংয়ে, সো এটা একটা কথা। কিংবা প্রোডাক্ট তৈরি হইতে একটু সময় লাগে, কারণ অ্যাক্টিভেশন এনার্জি বেশি বেশি, তাই মানে যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি বেশি, তাহলে এনার্জি অ্যাবজর্ভ করতেও একটু সময় লাগবে, তাই না? সো টু ওভারকাম দিস প্রবলেম উই ক্যান ইউজ গ্রাফিক্যাল অ্যানালিসিস টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম এনথালপি চেঞ্জ। সো ডিলে যেহেতু হবে, এই জন্য আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিসটা ইউজ করে থাকি। যেমন ফর এক্সাম্পল প্রথমে দেখো টেম্পারেচার রিডিং কিন্তু সমান থাকতেছে, দিস ইজ দ্য টাইম ওয়েন উই অ্যাডেড দ্য সেকেন্ড রিয়াক্টেন্ট, যখন আমরা রিয়াক্টেন্টটা অ্যাড করি। ফর এক্সাম্পল এই পার্টটা কি, দিস ইজ লেটস সে H2SO4, হ্যাঁ, না না মনে করো কপার টু সালফেট, ওকে, টেম্পারেচার সমান, কারণ এখনও রিয়াকশন শুরু হয় নাই। আমি জিঙ্ক দিলাম, উইচ ইজ দ্য সেকেন্ড রিয়াক্টেন্ট, দেখো হঠাৎ করে টেম্পারেচার বাড়ছে, এখন আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার কমা শুরু করতেছে, কুলিং সেকশন। কেন বুঝছো, বলছি মানে 4 মিনিট পরে আমি যে জিঙ্ক অ্যাড করছি, দেখো হঠাৎ করে একটা টেম্পারেচার T2 বাড়ছে, এবার আস্তে আস্তে কী হইতেছে, কুল করতেছে কিংবা টেম্পারেচার কমা শুরু করতেছে। কেন কমা শুরু করতেছে, কারণ আস্তে আস্তে তোমার জিঙ্কের পরিমাণ কমতেছে, তাই না? জিঙ্কের পরিমাণ কমতেছে, কপার টু সালফেটের পরিমাণ কমতেছে, আস্তে আস্তে রিয়াক্টেন্টের ফুল পরিমাণই কমে যাচ্ছে, সব প্রোডাক্টে পরিণত মানে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে তো আর আস্তে আস্তে প্রোডাক্টের পরিমাণও কমবে, তাই না? প্রোডাক্টের পরিমাণ কমলে কী হবে, রিয়াকশন আস্তে আস্তে স্লো হওয়া শুরু করবে, এবং এই জন্য কী হবে, তোমার টেম্পারেচারও কমা শুরু করবে, কারণ কম হিট এনার্জি রিলিজড হবে। ক্লিয়ার? সো
এই হচ্ছে স্টেপস, এখানে লেখা আছে দেখো, প্লট দ্য গ্রাফ অ্যান্ড এক্সট্রাপোলেট দ্য কুলিং পার্ট অফ দ্য গ্রাফ আনটিল ইউ ইন্টারসেক্ট দ্য টাইম এট উইচ দ্য সেকেন্ড রিয়াক্টেন্ট ওয়াজ এর আছে। তুমি যে তোমাকে কিন্তু ডেটা পয়েন্টসগুলো দিয়ে দিবে, আই রিপিট, তোমাকে ডেটা পয়েন্টসগুলো দিয়ে দিবে, তুমি ডেটা পয়েন্টসগুলো প্লট করবা, এভাবে দেখবা প্লট করছো, ঠিক আছে। কয় মিনিট পরে জিঙ্ক অ্যাড করা হয়েছে ওইটাও দেখবা। আচ্ছা, তুমি যদি কয় মিনিট পরে জিঙ্ক অ্যাড করা হয়েছে ওইটা যদি নাও বলে বার করতে, মানে নাও দিয়ে থাকে, তখন তুমি কি করবা, এই পয়েন্টসগুলো করার পরে এইভাবে ড্র করবা, মানে এক্সট্রাপোলেট বলতেছে আর কি, এই পয়েন্টসগুলো তুমি জয়েন করবা, জয়েন করেই দেখবা যে কোন জায়গায় বেসিক্যালি তোমার এই লাইনটা ড্র করলে এই লাইন আর এই লাইনটা ইন্টারসেকশন হয়। কারণ এই ইন্টারসেকশন পয়েন্টটাই যে টাইমটা, ওই টাইমেই তো বেসিক্যালি তোমার সেকেন্ড রিঅ্যাকট্যান্টটা অ্যাড হয়ে থাকে, তাই না? ব্যাপারটা বুঝছো কাশিফ, কি বলছি? এই জিনিসটা তোমাকে বার করতে বলতে পারে যে কখন জিঙ্ক অ্যাড করা হয়েছে কিংবা কখন সেকেন্ড রিঅ্যাকট্যান্টটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এই হলো কথা। তারপরে তুমি কি করবা, তুমি এই ইকুয়েশনটা ইউজ করবা, এমসি ডেলটি, জানো তো, একটু আগে তো দেখাইলাম। আচ্ছা, আরেকটা কথা, এই যে এম এর কথা, মাসটা কিন্তু কি হবে, দিস উইল বি দ্য মাস অফ দ্য 25 সিএম কিউব সলিউশন উইচ উইল বি 25 গ্রাম। আমরা যেহেতু এজিউম করছি 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1 সিএম কিউব অ্যাকর্ডিং টু দ্য ডেন্সিটি, তাহলে 25 সিএম কিউব সলিউশনটাকে আমরা 25 গ্রাম হিসেবে ধরতে পারি। আর স্পেসিফিক ক্যাপাসিটি তো পানি হবে, পানির 4.18। টেম্পারেচার চেঞ্জ তো তুমি গ্রাফ থেকে দেখবা, দ্য টেম্পারেচার চেঞ্জ ফ্রম দ্য গ্রাম কী হবে, ও যে T2 আর এই যে T1 মাইনাস T1, ঠিক আছে, এবার দেখে নিবা। তারপরে কনভার্ট ইউর ভ্যালু ফর এনার্জি ইন্টু ফ্রম জোল ইন্টু কিলো জোল, ভ্যালু বার করার পরে তুমি জাস্ট কিলো জোলে কনভার্ট করে নিবা, 1000 দিয়ে কি করে ডিভাইড করে, বাই ডিভাইডিং ইউজিং 1000। ওকে, কি বলছি, এই হলো কথা। আচ্ছা, তারপরে আসো, আহ, কি বলে, এখন আমরা এই যে সরি, এখানে একটা ফর্মুলা ওরা লিখতে ভুলে গেছে, তুমি একটু তোমরা একটু কষ্ট করে একটু লিখে ফেলিও। এটা হচ্ছে ডেল এইচ, এই যে বার করছি আর কি, কিউ, ওই যে কিউ ভ্যালুটা বার করছি না আমরা, যে যে উপরে যে কিউটা বার করছি, এই কিউটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে কি দিয়ে, মোলস দিয়ে, ঠিক আছে। মোলস মানে এন আর কি, ঠিক আছে। এনটা কি, এন কি রিপ্রেজেন্ট করে, মোলস রিপ্রেজেন্ট করে, কিউ রিপ্রেজেন্ট করে এনার্জি ট্রান্সফার, যেটা আমরা একটু আগে এই যে এই ফর্মুলা দিয়ে বার করছি, একটু আগে যে বললাম। আচ্ছা, এই কিউ কিন্তু কি থাকতে হবে, ইন কিলোজুল থাকতে হবে, ঠিক আছে, এই যে ডিভাইড করছে 1000 দিয়ে। এখন এনটা কি, এন হইতেছে নাম্বার অফ মোলস অফ দ্য লিমিটিং রিয়েজেন্ট, which means that you will have an extra calculation to do to determine whether this is the zinc or the copper sulfate, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবা, লিমিটিং রিয়েজেন্ট যেটা থাকবে সাধারণত জিঙ্ক, এখানে তো সেকেন্ড রিয়েক্টেন্টটা তো এক্সেস ইন অ্যামাউন্ট, তাহলে লিমিটিং রিয়েজেন্টটা কি হবে, লিমিটিং রিয়েজেন্টটা ফার্স্ট রিয়েক্টেন্ট হবে, আমরা কোনটা, কপার সালফেটের আমরা বেসিক্যালি কী করতেছি, মোলসটা নিয়ে থাকবো, ঠিক আছে। সো ওই কপার টু সালফেটের মোলসটা এখানে নিয়ে নিবা, নেওয়ার পরে ডিভাইড করে কী বার করে ফেলবা, কিলো জোল পার মোল, দ্যাট ইজ দ্য এনথালপি চেঞ্জ। এখন এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা ডিপেন্ড করে তোমার টেম্পারেচার চেঞ্জের উপরে, আই রিপিট, এটা টেম্পারেচার চেঞ্জের উপরে ডিপেন্ড করে। এখন তোমাকে যদি বলা হয় ফর এক্সাম্পল যে ডেল টি যেটা, যদি টি এফ ভাইয়া টি আই এর চেয়ে বড় থাকে, তাহলে আমাকে বলো তো কাশিফ, এটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক হবে? হ্যাঁ, টি এফ যদি টি আই এর চেয়ে বড় থাকে তাহলে কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক হবে? অবশ্যই এক্সোথার্মিক হবে, তাই না? চিন্তা করে দেখো তো, কারণ এনার্জি যেহেতু রিলিজড হই, হ্যাঁ এক্সোথার্মিক হবে। আর যদি টি এফ ছোটো থাকে টি আই এর চেয়ে, তাহলে কি হবে, এন্ডোথার্মিক হবে। তার মানে কি এনার্জি কি অ্যাবজর্ব হয়েছে, তাই না? তাহলে তুমি আমাকে বলো তো, এই এক্সোথার্মিকের ক্ষেত্রে টিএফ যেহেতু বড় টিআই এর চেয়ে, তাহলে বুঝতেই পারতেছো এটা নেগেটিভ হবে, মানে ফুল ভ্যালুটা এনথালপি চেঞ্জ। আর টিএফ আর টিআই হলে এটা কি হবে, পজিটিভ হবে। সো বারবার কিন্তু তুমি টেম্পারেচার রিডিংসগুলো দেখবা, ক্লিয়ার, কে কার চেয়ে বড়, ব্যাপারটা বুঝছো কি বলছি, এটা হলো কথা। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে তোমাকে, দ্য ইনিশিয়াল টেম্পারেচার অফ এত, সব কিছুই দিয়ে দিছে, দেখো সব ভ্যালুস দেওয়া আছে, টেম্পারেচার চেঞ্জও তোমাকে দিয়ে দিছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। কী করবা, কিউ এর ভ্যালু বার করবা, এই যে বার করছে দেখছো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 25 সিএমকিউ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড 50 সিএমকিউ অফ সালফিউরিক অ্যাসিড, তার মানে কি এই দুইটা অ্যাড করতে হবে, তাই না? টোটাল সলিউশন তো এই দুইটা অ্যাড করলেই পাবো, তাই না? এই দুটো অ্যাড করে কত আসে, 75 সিএম কিউব। এবং আমরা কিন্তু কী করছিলাম, ডেন্সিটি কী করছিলাম একটু আগে, যে এই যে কী বলছিলাম, দ্যাট উই আর অ্যাজিউমিং দ্য ডেন্সিটি অফ 1 গ্রাম পার সিএম কিউব, তার মানে কি যতটুকু ভলিউম ততটুকু গ্রাম, তাহলে কী হবে 75 গ্রাম। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। তো এই দেখো এখানে ওরা দিয়ে এটা বার করছে, ঠিক আছে। আচ্ছা,
it is more likely that you would be used to calculate the enthalpy change for this neutralization reaction. Calculate, আচ্ছা, এই যে এটা বার করছো, এটা দিয়ে তো এখন আমাদেরকে এনথালপি চেঞ্জ বার করতে হবে, তাই না? তো আমাদেরকে কি বার করতে হবে? নাম্বার অফ মোলস এখন বার করতে হবে। অফ হোয়াট? অফ দ্য লিমিটিং রিয়েজেন্ট। ওকে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ NaOH and H2SO4, দুইটারই বার করতে হবে, কারণ তুমি তো জানো না কোনটা লিমিটিং রিয়েজেন্ট। এখানে কি বলছে তোমাকে? কোনটা লিমিটিং রিয়েজেন্ট, মানে কোনটা অ্যাক্সেস কোনটা অ্যাক্সেস না। যেটা অ্যাক্সেস, তো ওইটা তো বার করতে হবে, তাই না? তো এখন তুমি NaOH এর বার করলাম, মোলস কত আসলো? 0.004। এটার মনে করো কত? 0.004 আসলো। এটা মনে করো 0.003 আসলো। বুঝতেই পারতেছো কে বেশি লিমিটিং রিয়েজেন্ট আর কে এক্সেস। এটা এক্সেস, তাই না? আর এটা লিমিটিং রিয়েজেন্ট। তো লিমিটিং রিয়েজেন্ট মোলস আপনি নেবেন, নিয়ে এটার সাথে ডিভাইড করবেন, ডিভাইড করে কি বার করবেন? ওই যে এনথালপি চেঞ্জটা বার করবেন। ঠিক আছে? আচ্ছা, another twist to this calculation could be for the NaOH and H2SO4 to have different initial temperature. এই যে আর একটা টুইস্ট দিছে যে ইনিশিয়াল টেম্পারেচার অফ NaOH, মানে দুইটার আলাদা আলাদা ইনিশিয়াল টেম্পারেচার থাকবে। তার মানে কি? ইন দিস কেস ইউ ওয়ার্ক আউট দ্য এনার্জি ট্রান্সফার ফর দ্য NaOH অ্যান্ড ফর দ্য H2SO4 সেপারেটলি অ্যান্ড দেন অ্যাড দেম টুগেদার। তারা যেহেতু বলছে Q ইজ ইকুয়াল টু MC ডেল T, তার মানে কি তোমাকে কি করতে হবে? আলাদা আলাদা করে, মানে Q NaOH, ওকে, আবার H2SO4 কেন বার করতে হবে আলাদা করে ভাইয়া? কারণ এই যে এখানে যে তোমার কি বলে TF, টি ইনিশিয়াল কিন্তু সমান না, ঠিক আছে? টি ইনিশিয়ালটা কিন্তু অরও ডিফারেন্ট, আবার অরও ডিফারেন্ট, ঠিক আছে? যেহেতু টি ইনিশিয়াল দুইজনের ডিফারেন্ট থাকবে, তার মানে কি টিএফ কি সমান থাকবে? টিএফও সমান থাকবে না। তাহলে এই ফুল টেম্পারেচার চেঞ্জটাই ইয়ে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আবার অন্যদিকে দেখো মাস কি হবে? তো মাস তো অলরেডি দিয়েই দিছে ওরা আলাদা আলাদা দুইটা, তাই না? একটা কত দিছে? 25 দিছে ফর NaOH, আর 50 দিছে তোমার কত সালফিউরিক অ্যাসিডের জন্য। তো এখানে 50 হবে, এটা তোমার 25 হবে। এখানে একটা ভ্যালু পাবা, এখানে একটা ভ্যালু পাবা, এই দুটাকে আলাদা করে অ্যাড করতে হবে। বাট দিস ইজ অনলি পসিবল ইফ দে সে দ্যাট দে হ্যাভ ডিফারেন্ট টেম্পারেচার। এখানে তোমাকে সিম্পলিসিটির জন্য বলেই দিছে দ্যাট টেম্পারেচার, ওরা কিন্তু অলরেডি বলেই দিছে টেম্পারেচার চেঞ্জ তোমাকে অলরেডি দিয়েই দিছে, ঠিক আছে? আরও ইজি করে দিছে জিনিসটা। বাট ইমাজিন করো তোমাকে এই টেম্পারেচার চেঞ্জ দিছে না, তখন তুমি কি করবা? তখন যদি বলে যে ইনিশিয়াল টেম্পারেচার দুইটার জন্য ভিন্ন, তখন কিন্তু তোমাকে আলাদা আলাদা কি কি করতে হবে? NaOH QH2SO4 বারো কইরা কি NaOH প্লাস QH2SO4, দিস উইল বি দ্য টোটাল কিউ টোটাল অফ দ্য হোল রিয়াকশন। তারপরে তোমাকে কি করতে হবে? লিমিটিং রিয়েজেন্টের মোলসটাকে এর সঙ্গে ডিভাইড করতে হবে, ডিভাইড করে তুমি এনথালপি চেঞ্জটা বার করতে পারবা। ঠিক আছে? এই হলো কথা। এনথালপি চেঞ্জ অফ কম্বাশন, সেকেন্ড স্টেপ যেটা আমি যেটা বলবো, দ্য প্রিন্সিপাল হিয়ার is to use the heat released by a combustion reaction to increase the heat content of water. বুঝতেই পারতেছো এখানে কম্বাশন রিয়াকশন মানে কি? এক্সোথার্মিক রিয়াকশন, অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড আর ইয়ে তৈরি করে। তো এইটা হইতেছে তোমার ক্যালোরি। এই দেখো, ক্যালোরিমিটারই ইউজ হয়, কিন্তু এইটার কি বলে অ্যাপারেটাস সিস্টেম আর কম্বাশন রিয়াকশনের অ্যাপারেটাস সিস্টেম কিন্তু ভিন্ন। এখানে কি হইতেছে? সেম জিনিস, কিন্তু এখানে কিন্তু তোমার একটা বিকার ইউজ করা হইতেছে। দুই দিকে ড্রট শিল্ড আছে, অবভিয়াসলি টু রিডিউস হিট লস। পলিস্টাইরিন কাপের বদলে ড্রট শিল্ড ইউজ করতেছি আমরা টু রিডিউস হিট লস। স্পিরিট বার্নারের ভিতরে আমরা সাধারণত অ্যালকোহল ইউজ করে থাকি, ইথানল, ঠিক আছে? এই তোমার এই উইকটা কিন্তু ইথানলের মধ্যে সাবমার্জড থাকে, যার ফলে তুমি যখন ম্যাচের কাঠি দিয়ে, ম্যাচ স্টিক দিয়ে তুমি যখন মানে কি বলবা, এই উইকটাকে জ্বালাবা, তখন ওই কী হবে? ওই ইথানলটা বেসিক্যালি বার্ন করবে, এবং বার্ন করতে করতে আর কি চুলায় যেরকম বার্ন করে আর কি, গ্যাস ওভাবে বার্ন করে হিট রিলিজ হবে, এবং হিট রিলিজ করে এই ওয়াটারে বেসিক্যালি হিটটা ট্রান্সফার হবে। ঠিক আছে? তারপরে তো জানো কি হবে, এইলো কথা। এখন এই যে কপার কিন্তু একটা মেটাল, ঠিক আছে, উইচ ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। তার মানে কি প্রচুর হিট লস হবে, তাই না? এই জন্য আমরা এখানে ড্রট শিল্ড দিয়ে থাকি, এবং উপরে ইনসুলেটিং লিড কেন? বুঝতেই পারতেছো, যাতে হিট লসটা বাইরে থেকে না, মানে কি উপর দিয়ে না হয়। ঠিক আছে? তো কিছু কিছু স্টেপস আছে। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হইতেছে ফিল দ্য কপার ক্যান উইথ 100 cm³ অফ ওয়াটার, রেকর্ড দ্য ইনিশিয়াল টেম্পারেচার উইথ থার্মোমিটার। 100 cm³ পানি ইয়ে করবা, তারপরে ইনিশিয়াল টেম্পারেচারটা মেজার করবা পানির, তারপরে মেজার অ্যান্ড রেকর্ড দ্য মাস অফ এন এমটি স্পিরিট বার্নার অ্যান্ড ফুয়েল অ্যান্ড রেকর্ড দ্য মাস। তবে তুমি যে এমটি, প্রথমে মনে রাখবে এই স্পিরিট বার্নারের ভিতরে কোনো জিনিস থাকবে না। এই এমটি স্পিরিট বার্নার মাস অফ এমটি স্পিরিট বার্নার তুমি কি বলবা, কি বলে, মাস ব্যালেন্স দিয়ে মেজার করে নিবা।
আর এরপরে ফুয়েল টু বি টেস্টেড, যে তুমি ফুয়েলটা কি ইথানলটা ঢুকাবা, ঢুকানোর পরে তুমি কি বার করবা, মাস অফ বা কি বলে মাস অফ বার্নার উইথ ফুয়েল। তার মানে কি, মাস অফ ফুয়েল বার্ন আমাকে যদি বার করতে হয়, আমরা কিভাবে বার করতে পারবো, আমরা কি করব, মাস অফ বার্নার উইথ ফুয়েল থেকে যদি আমরা মাস অফ এমটি বার্নারটা যদি আমরা কেটে দিই, তাহলে আমরা কি বের করে ফেলবো, কতটুকু ফুয়েল বার্ন হয়েছে কিংবা খরচ হয়েছে তোমার রিয়াকশনের সময়, ওইটা বার করতে পারবো। ব্যাপারটা বুঝছো কি বলছি কাশিফ, এভরিওয়ান? সো এই জিনিসটা কেন করা হইতেছে আশা করি বুঝছো। এরপরে হইতেছে তোমার 3 নম্বর স্টেপে, দ্যাট লাইট দ্য উইক হিট ওয়াটার, বুঝতে পারতেছো, স্টারিং কনস্ট্যান্টলি বিকজ সো দ্যাট দ্য হিট গেটস ইভেনলি ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য হোল কপার ক্যান, রেকর্ড দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার। যখন দেখবা টেম্পারেচারের বাড়তেছে না, তখন তুমি ওই ম্যাক্সিমাম টেম্পারেচারটা কি করবা, ম্যাক্সিমাম টেম্পারেচারটা ফাইনাল টেম্পারেচার হিসেবে রেকর্ড করে নিবা। মেজার দ্য মাস অফ বার্নার প্লাস এনি রিমেইনিং ফুয়েল সাবস্ট্রাক্ট টু ফাইন্ড দ্য মাস অফ দ্য ফুয়েল বার্নড। আচ্ছা, এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। তুমি যে মাস অফ বার্নার উইল ফুয়েল, মাস অফ এমটি বার্নার, এটা আসলে মাস অফ ফুয়েল, সরি আমি ভুল বলছি, এটা হইতেছে মাস অফ ফুয়েল কি বলে ইউ কি বলে মাস অফ ফুয়েল তুমি বার করতে পারবা, আমি ভুল বলছি, মাস অফ ফুয়েলটা তুমি বার করতে পারবা। এরপরে কি বলে থার্ড স্টেপে তুমি কি করবা, আবার করবা, কি বলে মাস অফ বার্নার প্লাস এনি রিমেইনিং ফুয়েল। তুমি যে কিছু তো কনজিউমড হয়ে গেছে তাই না, আবার তুমি এটার কি বলে মাস অফ ফুয়েল প্লাস বার্নার, মানে রিমেইনিং ফুয়েল প্লাস বার্নার, ওইটা মেজার করবা। এখন তুমি কতটুকু কনজিউম হয়েছে, মাস অফ ফুয়েল কনজিউমড হয়েছে, তুমি কি করবা, ওই যে এটা আছে না মাস অফ ফুয়েল, যেটা আমরা ইনিশিয়ালি করছিলাম, মেজার করছিলাম, ওইখান থেকে তুমি মাস অফ কি বলে সরি মাস অফ রিমেইনিং ফুয়েল, যেটা মাস অফ রিমেইনিং ফুয়েল প্লাস বার্নার, ওটা হচ্ছে কি বলছি, এখন আই গেস মেক সেন্স করে থাকে, মানে লজিক্যালি মেক সেন্স করে। তার মানে আমরা যে খালি বার্নার থেকে, মানে মাস অফ বার্নার উইথ ফুয়েল থেকে আমরা যদি খালি বার্নারের মাস করে থাকি, তাহলে ফুয়েলের মাস কত এটা বের করে ফেললাম ইনিশিয়ালি, মাস অফ ফুয়েল ইনিশিয়ালি, ঠিক আছে, ইনিশিয়ালি এখানে দিলে বেটার হয়, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে এই মাস থেকে আমরা কি করব, যদি রিমেইনিং ফুয়েল প্লাস বার্নার মানে রিয়াকশনের পরে আর কি ফাইনালি, ঠিক আছে, ওই কি বলে এটা যদি আমরা মাইনাস করি, তাহলেই আমরা কি বার করতে দেবো, মাস অফ ফুয়েল কনজিউমড, ঠিক আছে, মাস অফ কতটুকু ফুয়েল কনজিউম হয়েছে ওইটা আমাদের গুরুত্বপূর্ণ, ওইটা আমরা বার করতে পারবো, ঠিক আছে। কি বলছি, এই হলো কথা। It is important that you record the starting temperature and the final temperature to complete the calculation. Obviously del F minus আচ্ছা TF minus TI, বুঝতেই পারতেছো কার বেশি হবে, TF বেশি হবে TI এর চেয়ে, কারণ it's a exothermic reaction, so heat released হবে, ঠিক আছে, এই হলো কথা। ইউ মাস্ট অলসো রেকর্ড দ্য স্টার্টিং মাস অফ দ্য স্পিড, এটা তো বললাম, এই যা বলছি এখানে ওরা লিখে দিছে আর কি, যে এই জিনিসটাই আমি এক্সপ্লেন করছি, আশা করি বুঝছো, ঠিক আছে। এখন কি পয়েন্টস টু কনসিডার, note all the heat produced by the combustion reaction is transferred to the water, some heat is lost to the surrounding, some heat is absorbed by the calorimeter, ঠিক আছে। আইডিয়ালি মেক সেন্স, কারণ ইটস আ কপার ক্যান, তোমার কি সব হিট কি যাবে, যাবে তো না তাই না, কিছু তো লস্ট হবে তোমার কি বলে সারাউন্ডিং এর, বা কিছু ক্যালোরিমিটার নিয়ে নিবে। টু মিনিমাইজ দ্য হিট লস, the copper calorimeter should not be placed too far above the flame and a lead placed over the calorimeter. Shielding can be used to reduce draughts. In this experiment, the main sources of error are heat loss, incomplete combustion. ঠিক আছে, হিট লস আর ইনকমপ্লিট কম্বাসন হইতেছে মেইন সোর্স, এটা মনে রাখবো। ইনকমপ্লিট কম্বাসন কেন হইতে পারে বলো তো, কাশিপ বলো, কেন ইনকমপ্লিট কম্বাসন হইতে পারে? ইয়েস, ল্যাক অফ অক্সিজেনের জন্যই হইতে পারে, কিন্তু এখানে ল্যাক অফ অক্সিজেন না হইলে অন্য একটা জিনিস আছে, বলো তো কি সেটা? ফুয়েল যদি পরিমাণ মতো না থাকে, তাহলে তোমার কাছে কি মনে হয় পুরোপুরি হবে? এটাও একটা পয়েন্ট, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। এই দেখো, তোমাকে এই ধরনের প্রশ্ন কোয়েশ্চেন আস করবে কোয়েশ্চেন পেপারে। 2.50 গ্রাম অফ মিথেন দেওয়া আছে, ইজ বার্নড ইন এক্সেস অক্সিজেন, তার মানে কি ইনকমপ্লিট কম্বাসন হওয়ার চান্স আছে? না, নাই। 30% of the energy released during the combustion is absorbed by 500 গ্রাম of water. সব ভ্যালুস দেওয়া আছে, তুমি কি করবা, কিউ বার করবা, এই দেখো কিউ বার করছে ওরা। তারপর কি করবা,
30% of the total energy is released by methane. তার মানে কি 30% of the total, this is only 30%. am I clear? এইটা নাকি 30%, তার মানে কি 100% কত হবে? এই যে এভাবে বার করে নিবা, দিস ইজ দ্য 100% ওয়াল, ঠিক আছে? দিস ইজ রিলিজ বাই 2.5, মানে এতটুকু এনার্জি বেসিক্যালি কি হয় 2.50 গ্রাম অফ মিথেন রিলিজ করে থাকে। তাহলে কতটুকু বেসিক্যালি মানে কি হবে, মলার এনথালপি কেমনে বার করবা? জাস্ট ইয়ে দিয়ে মাস দিয়ে ডিভাইড করে নিবা, দ্যাটস হোয়াট ইউ বেসিক্যালি গেট আর কি। হয় মাস কিংবা মোল দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে? আপ টু ইউ। ওরা এখানে মাস দিয়ে ডিভাইড করছে, মোল দিয়ে ডিভাইড করলে বেটার হয়, একই কথা। তুমি মোল কেমনে বার করবা? 2.50 দিয়ে কি করবা? মলার মাস দিয়ে ডিভাইড করবা, সেটা কি 12+4, তাই না? এটাই তো মোল চলে আসে, তাই না? এই এনটা পরে এইটার সাথেও ডিভাইড করে তুমি যেটা পাবো ওইটাও কারেক্ট আনসার হয়ে থাকে, ঠিক আছে? এই যে এখানে ওরা দিয়েই দিছে। Aqueous solutions of acid, alkalis and salts are assumed to be largely water, so you can just use the m and c values of water when calculated energy. এত সময় তো আমরা পানির ভলিউম কে মাস আর পানির কে পিওর ধইরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি c 4.18 ধরছি, ঠিক আছে? When there is a rise in temperature, the value for deluge becomes negative, suggesting that the reaction is exothermic. Yeah, makes sense, তাই না? এলো কথা, এন্ডোথার্মিক বলেই দিছে, ঠিক আছে? এখানে কোনো রকেট সায়েন্স নাই। আবার আরেকটা ফর ইয়ে দিছে, ম্যাথ দিছে, দেখো 1.50 গ্রাম অফ এন অর্গানিক লিকুইড কমপ্লিট কম্বাসন আন্ডার করছে, টেম্পারেচার চেঞ্জ দিছে তোমাকে, মাস অফ ওয়াটার দিছে, এনথালপি চেঞ্জ অফ কম্বাসন বার করতে বলছে। ওই কিউ দিয়ে প্রথমেই কি করবা, বের করে নিবা কিউর ভ্যালু, কিলো জলে কনভার্ট করবা, তারপরে কি করবা, নাম্বার অফ মোলসটা বার করবা, কতটুকু অর্গানিক লিকুইডের আছে, তারপরে ওই মোলসটাকে কি করবা, যেটা বার করছো ওইটা দিয়ে ডিভাইড করবা, ডিভাইড করে তুমি মোলার এনথালপি মানে এনথালপি চেঞ্জ অফ কম্বাসনটা বের করে নিতে পারবা। রিমেম্বার টু প্রোভাইড দ্য সাইন, এম আই ক্লিয়ার? ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দিস এনথালপি চেঞ্জ অফ কম্বাসন, বাট এই সাইনটা যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর নেগেটিভ ভ্যালুটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ ওয়েল, এটা দিবা। এটা গেল। আচ্ছা, আমাদের মোটামুটি অনেক এনার্জেটিক্সের জিনিস পড়ছি আমরা। হ্যাশ সাইকেলটা চাইতেছি শুরু করতে আজকে। কি তোমাদের কি মানে ইচ্ছা আছে নাকি কালকে নেক্সট ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে 11টার ক্লাস আছে আমাদের। কি আপ টু ইউ, নো প্রবলেম। আমরা তাহলে নেক্সট ক্লাসে এনার্জেটিক্সটা শেষ করব। আমাদের আসলে টু বি অনেস্ট দুইটা টপিক বাকি, হ্যাশ সাইকেল আর বন্ড এনার্জি। কালকে শেষ করে আমাদের এনার্জেটিক্স শেষ হয়ে যাবে। আর আরেকটা কথা হইতেছে হোমওয়ার্কের কথার ব্যাপার, যেটা আহ, তুমি কবে দিবা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি আর রাফসানের তো অপারেশন, তাই না? তোমার কি রিকভারি কেমন চলতেছে? আচ্ছা ঠিক আছে। কে তোমরা ভোট দিছো নাকি আজকে? হ্যাঁ এটাও ঠিক আর কি। কাশিফ দিছো না? আহা, স্যাড স্যাড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নেক্সট টাইম হয়তো বা ইফ ইউ গেট দ্য চান্স আর কি, বাবা, এই আর কি। এনিওয়েজ, বাবাই আজকের জন্য, আমরা কালকে দেখা হবে, সি ইউ।